আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। ইশারা টনির বাড়িতে ঢুকে পড়েছে। বাড়ির মেইন দরজা খোলা ছিল বলে খুব বেশি কষ্ট করতে হয়নি। ড্রয়িং রুমে টনি এবং তার স্ত্রী বসেছিল। ইশারাকে এভাবে ঢুকতে দেখে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়লে কেন? ইশারা শুকনো ঢোক গিলে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগোয়। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি ইশারা, ম্যামের সাথে দেখা করতে এসেছি, তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। টনির বউ বলে ওঠে, হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? আগে পরিচয় দাও। ইশারা এগিয়ে এসে অনুমতি ছাড়াই টনির পাশে বসে পড়ে। তারপর গল গল করে বলতে শুরু করে, আমি আবরার তাসনিনের অফিসে আগে জব করতাম। ভীষণ খারাপ মানুষ তিনি। বিনা নোটিশে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তার উপর আমার অনেক রাগ জমে আছে। প্রতিশোধ নিতে চাই আমি, আর একমাত্র তিশা ম্যামই আমায় হেল্প করতে পারে। তিশা নিজের রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে ইশারার কথাগুলো শুনতে পেয়েছে। এমন কাউকেই তো সে খুঁজছিল। এতদিন নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে। তাকে হেল্প করার মতো কেউ নেই, এমন একটাই মনোভাবনা তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আশার আলো দেখতে পাচ্ছে। কেউ তো একজন আছে যে তাকে সবকিছুতে হেল্প করবে। তিশাকে দেখে ইশারা দাঁড়িয়ে পড়ে। এক গালে হেসে দৌড়ে তিশার সামনে যায়। ম্যাম, আমি আপনাকে চিনি। ওই যে সেদিন আমান ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন না, আপনাদের পেছনেই আমি ছিলাম। সব কথা শুনেছি। আমি আপনাকে হেল্প করতে চাই। আবরার তাসনিনের পতন দেখতে চাই। প্লিজ ম্যাম, আপনি আমাকে আপনার সাথে নিন। তিশা ইশারার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নেয়। তারপর বলে, চলো বাইরে গিয়ে কথা বলি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান ইশারার বলা সবগুলো কথাই শুনতে পেয়েছে। ফোনে কানেক্ট রয়েছে তারা। আমান বলে ওঠে, ভাই, সব তো প্ল্যান মতোই এগোচ্ছে। এমন চলতে থাকলে এই ডাইনিকে তো আবার আমার বিয়ে করতে হবে। কি হবে আমার? জীবনটাই বরবাদ। সিয়াম আমানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে কবিতা আবৃত্তি করে। ভয় কেন পাও প্রাণের বন্ধু, সঙ্গে আছি তোমার। বাসর ঘরে মেশিন কাজ না করলে বড় দুঃখ হবে আমার। তাই তো আমি কুদরতি তেল কিনবো তাড়াতাড়ি। তোমার মেশিন ভালো হবে কথা দিতে পারি। আহাদ এবং ইভান হাততালি দেয়, বাহবা দিয়ে বলে, বন্ধু, তুই একজন সত্যিকারের কবি। তোর কবিতায় রয়েছে সাহিত্যের বিশাল বিশাল শব্দ। এক্সট্রিম লেভেলের প্রতিভা তোর। তোর প্রতিভার কাছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন সবাই ফেল। এই যুগে সাহিত্যের কদর থাকলে বাংলাদেশ সরকার কিডনি বিক্রি করে হলেও তোকে নোবেল দিত। সিয়াম নিজের চুলগুলো ঠিকঠাক করে, যেন এখনই তার জন্য নোবেল নিয়ে কেউ এগিয়ে আসছে। এসব দেখে গা পিত্তি জ্বলে ওঠে আমানের। সে মুখ বাঁকিয়ে বলে, জুতো দিয়ে নোবেল বানানো হতো, ও সেটাই ডিজার্ভ করে। সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলতে চায়। তাকে থামিয়ে আমান বলে, ভাই, একটু গভীরে চিন্তা কর। ধর এই ডাইনিকে আমি বিয়ে করলাম, বাসরও হলো, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যদি দেখি আমার মেশিন নাই, শালি কেটে বিক্রি করে দিয়েছে, তখন কি হবে আমার? সিয়াম, আহাদ এবং ইভান উচ্চস্বরে হেসে ওঠে। তখনই দেখা যায় ইশারা এবং তিশা বাহিরে এসেছে। ওরা হাসি থামিয়ে সোজা হয়ে বসে। ঝড় এদিকেই দৌড়ে আসছে, যখন তখন মাথার উপর দিয়ে বয়ে যাবে। চুল দুই একটা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অদ্ভুত এক আবরাত তাসনিনকে চেনে আদ্রিতা। এই পাষাণ পুরুষের কোমল মিষ্টি সুমধুর কণ্ঠস্বর শুনেছে সে। বিশাল দেহের উলঙ্গ দেহখানাও দেখানো। অন্যরকম দেখায় তাকে। তাদের একান্ত মুহূর্তের দৃশ্য অন্যরকম। আবরারের ফিসফিস করে বলা কথাগুলো একটি বেশি আদুরে শোনায়। আবার বেপরোয়া ভঙ্গিমায় অশ্লীল কথাগুলোও অন্যরকম শোনায়। গোটা দুনিয়াটা তাকে চেনে, কিন্তু আদ্রিতা যেই রূপে চেনে সেই রূপে কেউ চেনে না। কেউ কখনো জানতেও পারে না আবরারও দুর্বল, সেও ভয় পায়। অন্তরঙ্গ মুহূর্তে হাজারবার জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এই মুহূর্তে আবরারের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। মানুষটা রেগে গিয়েছে। মূলত তার রাগ কমানোর জন্যই এভাবে লেপ্টে থাকা। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে গভীর আলিঙ্গন এবং মিষ্টি যন্ত্রণার মাঝে নরম আদ্রিতা সহ্য করতে না পেরে ছেড়ে দিতে বলে। প্রথমবার আবরার রিয়াক্ট করে না, দ্বিতীয়বারও কিছু বলে না, কিন্তু তৃতীয়বার বলতেই ছেড়ে দেয় আদ্রিতাকে। খুলে ফেলা শাড়ি আদ্রিতার গায়ে ছুঁড়ে মেরে নিজেও গায়ে শার্ট জড়িয়ে নেয়। তারপর কানে হেডফোন গুঁজে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। আদ্রিতা মূলত অসহায় নয়নে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আবরারের মুখপানে। তারপর শাড়ি দ্বারা কোনো রকমে নিজেকে গুছিয়ে আবরারের পাশে বসে।
তার পিঠে মাথা রেখে আদুরে স্বরে বলে, আমি তো ওই সরি, ভুল হয়ে গেছে, আপনি রাগ করিয়েন না প্লিজ। আবরার ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে 2 আঙ্গুল দ্বারা টাইপ করতে করতে জবাব দেয়, রাগ করিনি, কাজ করব, ডিস্টার্ব করো না। আদ্রিতা উকি মেরে আবরারের মুখখানা দেখে নেয়। রেগে লাল হয়ে আছে, তবুও বলছে রাগ করিনি। আসলে বেটা মানুষ ন্যাকামিতে সেরা। আড়ালে মুখ বাঁকায় আদ্রিতা। তারপর বলে, আপনি যা বলবেন আমি তাই করব। না মানে আর ডিস্টার্ব করব না, আপনি শুরু করুন। আবরার 2 ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে বলে, কি শুরু করব? আদ্রিতা বুঝতে পারে না কি জবাব দিবে। বেটা বুঝতে পারছে না কি শুরু করবে। যাও গিয়ে দেখো আম্মু অহনা আহিল কি করছে, আমাকে কাজ করতে দাও। আদ্রিতা আবরারের সামনে থেকে ল্যাপটপটা সরিয়ে ফেলে, তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে শার্টের বোতাম খুলে ফেলে। তারপর উন্মুক্ত বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়ে। কি হচ্ছে এসব আদ্রিতা? আমি কাজ করছি না? আদ্রিতা নাক ফুলিয়ে বলে। আদ্রিতা বললেন কেন? পাখি বলুন। মুড নেই। ছাড়বো না যতক্ষণ পাখি না বলবেন, ছাড়াছাড়ি নেই। একটু আদর করতে গেলে মরেই যাচ্ছ, এমন বিহেভ করো যেন আমি খেয়ে ফেলেছি তোমায়। এখন আবার ঢং করছো কেন? আদ্রিতা ঠোঁট বাঁকিয়ে বলে, আর ঢং করবো না, প্লিজ রাগ কমান। আবরার জবাব দেয় না। আদ্রিতা মাথা তুলে তাকায় জনাবের গোমরা মুখর পানে। তারপর চটপট তার মুখে চুমু খেয়ে নেয়। একটা চুমু দিতে গিয়েই যেন ফেসে গেল আদ্রিতা। আরও খেতে ইচ্ছে করছে, কি আর করার, আরও 4-5টা খেয়ে নেয়। তারপর যখনই সরে আসতে যাবে, আবরার তাকে বিছানায় শুয়ে উপরে উঠে পড়ে। শুরুটা তুমি করলে, শেষটা তবে আমিই করি। অসহায় আদ্রিতা আর কি বলবে? সম্মতি জানানো ছাড়া আর উপায় আছে? একবার ভালোবাসি পাখি বলুন, তারপর যা খুশি করুন। আজকে ভালোবাসি বলে নয়, বেশে দেখাবো। এমন ভালোবাসবো যে বলতে বাধ্য হবে আবরার তাসনিন আমাকে অসম্ভব ভালোবাসে। এই ভর সন্ধ্যাবেলায় গোসল করতে হয়েছে আদ্রিতাকে। এমনিতেই সকাল থেকে মাথা ঝিমঝিম করছে, ঠান্ডা লাগবে লাগবে ভাব। এখন এই অবেলায় গোসল করার ফলে নাকও চুলকাচ্ছে, এবার ঠান্ডা লেগেই যাবে। অথচ জনাবকে দেখো, আদ্রিতার এত বড় ক্ষতি করেও নিশ্চিন্তে ল্যাপটপ ঘাঁটছে। অফিসে যাওয়া তো চাঙ্গে উঠেছে। সারাদিন কাউচে বসে থাকবে, ল্যাপটপ ঘাঁটবে, কানে হেডফোন গুঁজে কি জানি শুনবে আর আদ্রিতাকে জ্বালাবে। এটাই তো ওনার রুটিন হয়ে গেছে। টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হতে নাই আদ্রিতা। আবরার বলে ওঠে, পাখি কাম হেয়ার। পাজরা থেমে যায় আদ্রিতার। 2 হাত কোমরে রেখে ভ্রু কুচকে তাকায় আবরারের মুখপানে, ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি একজন খারাপ মানুষ, আপনার কথা শোনা তো দূর, আশেপাশে আসা উচিত নয় আমার। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আবরার 2 ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে। তারপর বিড়বিড় করে বলে, ইডিয়েট। ম্যাম, আমান স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন। রিভেঞ্জ নিতে হয় কাছাকাছি থেকে। শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায়, তাই না? আপনার উচিত ছিল আমান স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকে যাওয়া, তারপর সুযোগ বুঝে রিভেঞ্জ নেওয়া। ইশারার বলা কথাগুলো মন দিয়ে শুনল তিশা এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যে বলেনি। গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না আমান, তবে বউয়ের জন্য ছাড়তে বাধ্য। সংসার সুখে রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয়, আর আমান সামান্য বন্ধুকে ছাড়তে পারবে না? অবভিয়াসলি পারবে। ঠোঁট বাঁকিয়ে হাসে তিশা, ইশারার উদ্দেশ্যে বলে, তুমি বলছো আমি আমানকে বিয়ের প্রপোজাল দিব, সরি বলবো সবকিছুর জন্য? অবশ্যই, পসিবল হলে আজকেই বিয়ে করে ফেলুন। আচ্ছা। বলেই নিজের ফোনে ডায়াল কল ঘেঁটে আমানের নাম্বারটা বের করে এবং তখনই কল দেয়। আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অফসেট হয়ে পড়েছে। রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে ঘাস চিবুচ্ছে। সিয়াম একবার আমানকে দেখছে তো আর একবার ইশারার কথা শুনছে মন দিয়ে। শত হোক, বউটা তো তার, চিন্তাও শুধু তারই। আহাত বলে ওঠে, আমান ভাই তুই চিন্তা করিস না, পাখি ছাড়াও মানুষ বাঁচে। আমরা বরং 2-3টা বাচ্চা দত্তক এনে দিব তোকে, তাদের নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস। কটমট নয়নে আহাদের মুখপানে তাকায় আমান। ইচ্ছে তো করছে পায়ের জুতোটা খুলে আহাদের মুখপানে ফিক্কা দিতে, কিন্তু খালি পায়ে বাসায় যাবে কি করে, তাই জুতো ফিক্কা দিল না। সিয়াম বলে, ইভান তুই আর একটা পাদ মেরে 2 ঘন্টার জন্য আহাদকে অজ্ঞান করে দে, হালা বেশি কথা বলে। সঙ্গে সঙ্গে আহাদ 2 হাতের নাক চেপে ধরে, কাদো কাদো স্বরে বলে ওঠে, ভাই আমি জীবনেও কথা বলবো না, তবু তুই এই অবিচারটা করিস না আমার সাথে। তখনই আমানের কল বেজে ওঠে।
চারজনই হকচকিয়ে যায়। একে অপরের উপরে পড়ে যায়। সবার নিচে পড়ে সিয়াম। ভালোই ব্যথা পেয়েছে কোমরে। দামড়া দামড়া ছেলেদের ভর কি আরও নিতে পারে? চিৎকার করে ওঠে ছেলেটা। সবাই একে একে সিয়ামের ওপর থেকে সরে। আমান পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে ডাইনি লেখা ভেসে ওঠে। মানে তিশা কল করেছে। এ এ এ ভাই, ডাইনি কল করছে, ধরবো নাকি? সিয়াম বলে, উত্তেজনা কাকে বলে যদি জানতে চাও, আমার নামক জাতশালার মুখ পানে চাও। দিলেও আমার কোমর ভাঙে জাউরামির ঠেলায়। বাদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায়। সিয়ামের এত সুন্দর কবিতা শুনে আজকে কেউ বাহবা দেয় না। সকলের নজর আমানের ফোনের দিকে। ইতিমধ্যেই আহাদ অতিরিক্ত মাতব্বরি করে কলখানা রিসিভ করে ফেলেছে এবং লম্বা সালাম দিয়ে বলে ওঠে, আসসালাম আলাইকুম তিশামণি, ভালো আছো নাকি? তিশা বিরক্ত হলো বোধহয়। ক্ষিপ্ত স্বরে বলল, আমানকে কল দিন। ইভান বলে, আমান তো ওয়াশরুমে গেছে। কি দরকার? আমাকে বলতে পারো। আমি ভালো ছেলে, এক অক্ষরও বাড়িয়ে বলবো না। যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে একবার বলেছিল তার মনের কথা আজ অব্দি আমি কাউকে বলিনি। কথাগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে, তাও বলছি না। তিশা বলে, ওয়াশরুম কি করতে গেছে? সিয়াম বলে ওঠে, আমরা তো সাধারণত মুতু বা পটি করতে যাই। এখন আমান কি করতে গেছে তা তো বলতে পারি না। তুমি বললে ওয়াশরুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারি হালা কি করছে। ওসবের দরকার নেই, আমি আমানকে বিয়ে করতে চাই, আজকে এবং এক্ষুনি। ইভান বলে, কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় চলে আসো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আমানকে সারপ্রাইজ দিব, তুমি চলে আসো। বলেই কলখানা কেটে দেয়। তারপর চার বন্ধু হাত মিলায়। এবারেই তো হবে আসল মজা। সুইজারল্যান্ডে কাজী পাওয়া খুবই কষ্টকর। তবুও অনেক খুঁজে একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে এসেছে সিয়াম, ইভান এবং আহাদ। আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই। তিশাকে সাজাচ্ছে আদ্রিতা এবং ইশারা। আমানের সাজুগুজুর প্রয়োজন নেই। সে যে শার্টখানা পরেছিল সেই শার্ট পরেই বসে আছে আবরারের পাশে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এই তো গতকাল ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে একখানা নিউজ সামনে পড়ে। জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউ। ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে। একটা দুষ্টু সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান। আমান সেটা জুম করে দেখেছে। সুইজারল্যান্ডে তেমন ঘটনা ঘটেনি কখনো। এবার আমানের সাথে যদি এমনটা হয়, তাহলে সব সাংবাদিক নিউজ চ্যানেল তার পেছনে লেগে পড়বে। বাই এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতো কোনো এক সাংবাদিকের ক্যামেরায় তারও গোপন অঙ্গের ফুটেজ বন্দী হয়ে যায়, আল্লাহ, কি হবে তখন? ভাবতেই চিৎকার করে ওঠে আমান। আবরারের পা জোড়া জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আব্বা, আমি বিয়ে করবো না, মাফ করে দাও আমায়। আবরার দাঁতে দাঁত চেপে বলে, সিন ক্রিয়েট করবি না আমান, পা ছেড়ে জায়গায় গিয়ে বস। আব্বা, তুমি বুঝতে পারছো না, ওই ডাইনি আমার ভবিষ্যৎ কেটে দেবে, যেভাবে ওর বাপে। বিরক্ত হয় আবরার। কিছু বলবে তার আগেই সিয়াম বলে ওঠে, যার নাই মাথা তার নাই কোনো চিন্তা, অকেজো মেশিন ফেলে দিতে হয়, সেটা হারানোর কেন এত ভয়? বন্ধু তুই রিল্যাক্স থাক, আমি আছি পাশে, কুদরতি তেল দিয়ে মালে। বাকিটা শেষ করার আগেই আবরার কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। ব্যাস, তার কবিতা আবৃত্তি বন্ধ হয়ে যায়। আদ্রিতা এবং ইশারা তিশাকে নিয়ে চলে আসে। ভালোই ভালোই তাদের বিয়েটা মিটে যায়। হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে আবরার। এখন সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ করে ইশারা বলে ওঠে, আদ্রিতা, তোমার গলায় কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? সকলের দৃষ্টি পড়ে আদ্রিতার দিকে। সিয়াম মাথা এগিয়ে ভালো করে দেখতে যায়। আহাদ বলে, হালা, মা হয় আমাদের। তো মা ব্যথা পেলে দেখবো না? লজ্জায় পড়ে যায় আদ্রিতা। কোনো রকমে উঠে দৌড়ে নিজ কক্ষে চলে যায়। ইভান বলে, বুঝলাম না, মা লজ্জা পেল কেন? আমান বলে, বুঝলাম না ভাই, লজ্জার কি আছে? আবরা রাহিলকে কোলে নিয়ে যেতে যেতে বলে, তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি, ইডিয়েটের দল। বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে আমান। আহারে, আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন। সিয়াম কিছু একটা আমানের হাতে দেয়, তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, কাশফুল, ভালোবাসার নরম ছোঁয়ার জীবন হোক সুখময়, অল দ্য বেস্ট ভাই। আমান শুকনো ঢোক গিলে বলে, সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই, দোয়া করিস আমার জন্য। আহাত ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় আমানকে এবং বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। টালা অতিরিক্ত কথা বলে।
রাত 12টা বাজে। আবরার এখনো বাসায় ফেরেনি। সেই যে সন্ধ্যার দিকে আহিরকে নিয়ে বেরিয়েছে। অহনা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আদ্রিতার চোখে। মানুষটা কোথায় গেল? ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে আছে। ইতিমধ্যে কয়েকবার কলও করে ফেলেছে, কিন্তু সে কল রিসিভ করছে না। এটাই আদ্রিতার চিন্তা বাড়িয়ে দিচ্ছে। 12টা 40-এর দিকে কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় জনাব এসেছে। বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে আছে। সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে এবং অপর হাতে একটা গিফট বক্স। সেটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, দিস ইজ ফর ইউ পাখি। আদ্রিতা সেটা হাতে নিয়ে বলে, কি আছে এতে? নিজেই দেখে নাও। আল্লাহর নামে ঢুকলো আমান, শেষ করিবে আজ রোম্যান্সের কামান। আমি সিয়াম হতভাগা, তাই কপালে জুটল আমানের বাসর দেখা। সিয়ামের কবিতা শুনে আবরার নিজ কক্ষে যেতে যেতে বলে, জানালা দিয়ে উকি দিতে পারিস, আই থিঙ্ক কিছু দেখতে পাবি। সিয়াম যেন আশার আলো খুঁজে পেল। জুতো খুলে আহাদ এবং ইভানের কক্ষের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না। কোথায় গেছে হাদারাম দুটো আল্লাহ জানে। তাদের সিয়ামের কি? ওদের ছাড়াই ও আমানের বাসর দেখবে, এটা ভেবেই সিয়াম এগোতে থাকে। সামনে পড়ে ইশারা, কপাল কুচকে বলে, কোথায় যাচ্ছ? পরে বলবো, আগে সামনে থেকে সরো, সবকিছু শেষ হয়ে গেল ওইখান দিয়ে। বলেই ইশারাকে সরিয়ে দৌড়ে চলে যায় সিয়াম। ওখানে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়, কেননা আহাদ এবং ইভান আগে ভাগেই সেখানে উপস্থিত। তাদের হাত বেঁধে রাখা হয়েছে জানালার গিলির সাথে। সিয়াম কপাল কুচকে বলে, ও হে শালার দল, আমায় না বলিয়া কেন এসেছো ভাই? আমি সিয়াম রাগ করেছি তাই। বন্ধুত্বকে দিয়ে বিসর্জন, আমি চলে যাব বৃন্দাবন। কেউ পারবে না ফেরাতে আমায়, আটকাতে কোনো মতে। আমি জানি ভাই, আমি চলে গেলে তোদের কি এসে যায় তাতে। ইভান বিরক্ত স্বরে বলল, খালা চুপ কর, আমান বেঁধে রেখেছে আমাদের। বলেছে যদি তিশা আক্রমণ করে তাহলে চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করতে। তা না হয় বুঝলাম, কিন্তু আমায় কেন বলল না? তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি। আহাদ বলে, আমান তোকে বিশ্বাস করে না, তুই নাকি পাখি কাটার পরে চিৎকার দিবি। দুঃখ পেল সিয়াম, ভীষণ কষ্ট পেয়েছে। নারী বুড়িখানা তরতর করে কাঁদছে। যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব মূল্যহীন। এর একটা বিহিত করেই ছাড়বে সিয়াম, বিচার দিবে আবরারের কাছে। খালি সকাল হওয়ার অপেক্ষা। আপাতত মনের দুঃখে মনে চেপে জানালা দিয়ে উকি দেয় সিয়াম। দেখতে পায় তিশা বিছানার মাঝখানে বসে আছে, আর আমান দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেচারা যে বেশ ভয় পেয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওখানেই দাঁড়িয়ে থাকবে? তিশা আমানের পানে তাকিয়ে বলে ওঠে। শুকনো ঢোক গিলে বেচারা একটু হাসার চেষ্টা করে বলে, না, আসবো তো তোমার কাছে, তবে কথা দাও, কাছে গেলে গোপনাঙ্গের দিকে তাকাবা না। তোমার বাবার কসম, আমি ভালো ছেলে। ওই সিয়াম বুদ্ধি দিয়েছিল তোমার বাপের ওই মানে কাটার জন্য। সব দোষ সিয়ামের। তুমি চাইলে আমি সিয়ামের সব কেটে দিব। সিয়াম কটমট নয়নে তাকিয়ে থাকে আমানের দিকে। আসলে বন্ধুত্ব নামের কলঙ্ক আমান, ওই হালার ব্যবস্থা করতেই হবে। হৃদয়ের মধ্যে থেকে ওর নামটা বের করে ফেলতে হবে। তিশা বলে, আমি কিছু মনে রাখিনি, তুমি আমার হাজব্যান্ড, তোমার ক্ষতি করব না, কাছে এসো। বিশ্বাস হলো না আমানের, তবুও গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একই সাথে ঘুমোতে হবে, রিস্ক একটু না নিলে চলছেই না। বিছানার কাছে যেতেই নজর পড়ে টি টেবিলের ওপরে থাকা চাকুর দিকে। সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে ফেলে দেয়। একেবারে সিয়ামের পায়ের কাছে গিয়ে পড়ে। তিশা হাসে, আমান, তোমার ওইসব কাটবো না আমি। বাংলাদেশের টিপিক্যাল বউ নাকি আমি? একটু নর্মাল হও। আমানের বিশ্বাস করতে ইচ্ছে করলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে খাটে গিয়ে বসলো। কাপা কাপা হাতে তিশার হাতটা ধরে বলে ওঠে, যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর সংসার সাজাই আমরা, চলো। তিশা আমানের গালে হাত দিয়ে বলে, সংসার করব বলেই তো এসেছি, আপাতত সব বাদ। আজকে আমাকে বাসর, সেটা নিয়ে ভাবো, কাছে এসো। 31 বছরের টকবগে যুবক, আজ অব্দি একটা চুমু পর্যন্ত খেতে পারেনি। আহা, আজকে সে অশ্লীল কাজকর্ম করে ফেলবে। ভাবতে ভাবতে তিশাকে শুরিয়ে দেয় এবং নিজেও তিশার উপরে আজ শোয়া হয়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে, তখনই সিয়াম চেঁচিয়ে ওঠে। লাফাতে লাফাতে বলতে থাকে, আমানের পাখি কাটা গেছে, আবরার দেখে যা, আমান শেষ হয়ে গেছে। আমান লাফিয়ে ওঠে। প্রথমে চেক করে নেয় সব ঠিকঠাক আছে কিনা। তিশা প্রচণ্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে। জানালার কাছে গিয়ে বলে, পাগল নাকি আপনি? এভাবে চিৎকার করছেন কেন? প্রাইভেসি বলে কি কিছুই নেই? সিয়াম ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, প্রাইভেসি? ও মা, ইংরেজি শব্দ।
আমার দাদা 9 মাস নাতির পেটে মামারে রেখে যুদ্ধ করছে বাংলা ভাষার জন্য। আমি ওই করুণ কাহিনী ভুলিনি, তাই জীবনে ইংরেজি বই ছুঁয়েও দেখিনি। আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব, জেলে ঢুকাই দেব। কথাবার্তা সাবধানে বলবেন। তিশা ঠাস করে জানালা বন্ধ করে দেয়। আমানের পানে তাকিয়ে বলে, তোমার বন্ধুরা এক একটা বাদুর। বাইরে থেকে গানের সুর ভেসে আসে। তুমি দিও না গো আমান ভাই আর পাখি কাটিয়া, পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া। আমান শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, হালা খারাপ প্রো ম্যাক্স হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই আদ্রিতার। মাঝে মধ্যে বড্ড আফসোস হতো। ভাবতো, ইস, বাবা মাকে আবার একসঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম। আদ্রিতা সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে। এআই এর সাহায্যে আদ্রিতা তার বাবা এবং মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে আবরার। বিশাল একটা ফটো ফ্রেমে পিকচারখানা বাধাই করে এনেছে। তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে। এসব দেখে ইমোশনাল হয়ে ওঠে আদ্রিতা। মায়ের কথা বড্ড মনে পড়ছে, চোখের পানি বাদ মানছে না, তাই হু হু করে কেঁদে ওঠে সে। আবরারের এটা সহ্য হলো না। সে বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দিয়ে আদ্রিতার কাছে আসে। কান্দরনত আদ্রিতাকে বুকে জড়িয়ে খাটের ওপর বসে পড়ে। ভরসার বুক পেয়ে মেয়েটার কান্নার স্বর বেড়ে যায়। মনের মধ্যে চাপা কান্নাগুলো উগরে দিতে থাকে। আবরার নিজের হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার কাপড়ের ফাঁকে। স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করতেই আদ্রিতার কান্না থেমে যায়। সে ভেজা নয়ন মেলে আবরারের চোখের দিকে তাকায়। বেহায়া লোকটা বাঁকা হেসে বলে ওঠে, কাঁদলে তোমায় সেই দেখায়। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। একটু ব্যথা দিই পাখি, তোমার দুঃখ কমে যাবে আর আমার শান্তি লাগবে। আদ্রিতা চলে যেতে চায় আবরারের কাছ থেকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। বেপরোয়া পাষাণ পুরুষের কবল থেকে মুক্তি মেলে না, বরং নিজেকে সঁপে দিতে হয়। কাঁদবে না পাখি, তুমি কাঁদলে হেরে যাবে আবরার তাসনিন। তোমার চোখের এক ফোঁটা পানি হীরার চেয়েও মূল্যবান। আদ্রিতা আবরারের দুই গালে হাত দিয়ে বলে ওঠে, কান্না পেলে কি করব? আমার কাছে আসবে, উন্মাদনায় কান্নার পিনিক ভুলিয়ে দেব। নভেম্বরের মাঝামাঝি। বাংলাদেশে এখনো শীত পড়ে গিয়েছে, কিন্তু সুইজারল্যান্ডের ওয়েদার নাতিশীতোষ্ণ। আতিয়া বেগম কিছুদিনের জন্য আহিল এবং অহনাকে নিয়ে বাংলাদেশে ঘুরতে গিয়েছে। আদ্রিতাকেও সাথে নিতে চেয়েছিল, তবে আবরার যেতে দেয়নি। ডিরেক্টলি মায়ের সামনে বলেছে, ওকে ছাড়া আমি 2টা সেকেন্ডও থাকতে পারবো না। এটা শুনে অবশ্যই সিয়াম একখানা কবিতা বলে ফেলেছে। নির্লজ্জার জন্য নোবেল থাকলে আবরার আব্বা পেত। বউয়ের প্রেমে পাগল হয়ে পাগলা গারোতে যেত। মা ছেলে কাউকে মানে না, বলে অশ্লীল কথা। এই ব্যাটার বাচ্চা হবে, নাম তার রাখবো অশ্লীলতা। ইভান বলে, খেলা তুই আবরারের বড় ছেলে, তোর নামই অশ্লীলতা। ব্যাস, তখন থেকে সিয়ামের নাম অশ্লীলতার হয়ে গেল। উঠতে বসতে খাইতে শুইতে এই নামেই তাকে ডাকা হয়। এমনকি ইশারাও তাকে তাই বলেই ডাকে। দুঃখে সিয়ামের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে চলে যেতে। বর্তমানে গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন আবরার তাসনিন। পোশাকের পাশাপাশি পারফিউম, শ্যাম্পু এবং সাবানের বিজনেসও শুরু করেছে। বলা বাহুল্য, সব বিজনেসেই দ্বিগুণ পরিমাণ লাভবান হচ্ছেন। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ। এসবের জন্য আবরার আদ্রিতাকেই ক্রেডিট দেয়। এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদের নিয়ে একটা পার্টি থ্রো অর্গানাইজ করেছিল। সেখানে আবরারকে স্পিচ দিতে বলা হয়। সে মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে ওঠে, আমার এই সাকসেস আমার বউয়ের জন্য। সে ছিল বলেই আমি পেরেছি, সে না থাকলে কিছুই হতো না। সেখানে উপস্থিত সকলের সহ গোটা বিশ্বের মানুষের কাছে আবরার এই কথাটা বড্ড বেশি ভালো লাগে। মুহূর্তে গোটা একটা জেনারেশনের কাছে আবরার তাসনিন আইডল হয়ে ওঠে। যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্যে সাকসেস হওয়ার পরেও ক্রেডিট দিতে ইতস্তত বোধ করে, সেখানে আবরার স্ত্রীর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিয়ে দিচ্ছে। আদ্রিতা নিজেও অবাক হয়, সে করলোটা কি? কোনোদিন বিজনেসের ব্যাপারে কোনো কথাও বলেনি, সাহায্য তো দূরের কথা। তিশা আমানের কান ভাঙানোর জন্য বলে, তুমি তো সাথে ছিলে, তোমার কথা তো বললো না, সব ক্রেডিট বউয়ের। আমান হেসে জবাব দেয়, ক্রেডিট দিয়ে কি করব, ও সাথে আছে এটাই তো অনেক। ব্যাস, তিশা আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে এসব শুনে ফেলে আদ্রিতা।
তার মনটা খারাপ হয়ে যায়। সত্যি তো, আবরারকে গোটা ব্যাপারে সাহায্য করেছে 4 বন্ধু, তাদের নামটা তো বলতে পারত। এভাবে সংসারে ভাঙন ধরবে, আলাদা হয়ে যাবে সবাই। না না, এমনটা হতে পারে না। আদ্রিতা তা হতে দিতে পারে না। আবরার ফিরলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে। গত কয়েকদিন যাবৎ ইশারার শরীর খারাপ, খাবার খেতে পারছে না, সর্বক্ষণ মাথা ঘোরায়, বেশি বেশি ঘুম পায়, মাছ দেখলেই বমি বমি লাগে। বিষয়টা সিয়াম খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না। তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতেই দেখতে পায় প্রেগনেন্সির কিট হাতে নিয়ে বসে আছে ইশারা, চোখে মুখে খুশির ঝিলি। সিয়াম কপাল কুঁচকায়। কি হয়েছে, খুশি খুশি কেন? ইশারা দৌড়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে আর বলে, আমি প্রেগনেন্ট। সিয়াম কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে চিৎকার করে কেঁদে ওঠে। ইশারা ভয় পেয়ে সিয়ামকে ছেড়ে দেয়। এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাজ কাম করছি, সবাই আমাকে খারাপ ভাববে, এই মুখ আমি মানুষকে দেখাবো কি করে? ইয়া আল্লাহ, আপনি দড়ি ফেলুন, আমি চান্দে উঠে যাই, নইলে মাটি ফাঁকা করুন, আমি ঢুক্কা পড়ি। বিরক্ত ইশারা সিয়ামের চুল টেনে দেয়। সাদারাম একটা, তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস তাতেই মানুষ বুঝে যায় তুই অশ্লীল। আজকে থেকে তুই আর আমার সাথে থাকবি না, আমাদের রুম আলাদা। বলেই ইশারা চলে যায়। সিয়াম কপালে হাত দিয়ে বসে পড়ে। ওহে আমার বধূ, তুমিই আমার কদু, হইও না গো রাগের ঠেলায় লাল, তাহলে পড়বে আমার পিঠে তাল। আমি সিয়াম সরল মানুষ, ভালোর বন্ধু ভালো, লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো। ইশারা আবার ফিরে আসে, সিয়ামের গালে হাত দিয়ে বলে, লেবুর রস কি? না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে। এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না, থাকবো কিভাবে আমি? আর আমি সত্যিই থাকবো না, বেয়াদ্দপ পাগল একটা। আদ্রিতার মন খারাপ, ইশারা প্রেগনেন্ট হয়ে গেল, অথচ সে এখনো প্রেগনেন্ট হতে পারলো না। প্রতি রাতে আবরার পিল খাইয়ে দেয় তাকে। কিছু বললে বলবে, তুমি এখনো ছোট, আর একটু বড় হও। সে কেন বুঝতে চায় না আদ্রিতা বড় হয়ে গিয়েছে। ইশারা প্রেগনেন্ট এই কথা শুনে মা কত খুশি হলো। আমান ভাই মিষ্টি কিনে গোটা শহরে বিলালো। ইভান আহাদ ইশারার জন্য গিফট আনলো। অহনা সেখান থেকেই অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল ইশারার কাছে। শুধু আদ্রিতাই গিফট দিতে পারল না, কেননা আবরার ফেরেনি এখনো। সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে। অপেক্ষা করতে করতে আবরার বাসায় ফিরল রাত 12টায়, হাতে বড় একটা গিফট বক্স, এবং তার পেছনেও 2টো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিতা ড্রয়িং রুমেই ছিল, আবরারকে দেখেই দাঁড়িয়ে পড়ে। বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় ছিলেন, কতবার কল করেছি, ইরেসপন্সিবল, বাড়ির কথা মনে থাকে? আবরার গম্ভীর স্বরে বলে, শাট আপ পাখি, বেশি কথা বলো তুমি। অভিমানের পাল্লা ভারী হয় আদ্রিতার, ঠোঁট বাঁকিয়ে কক্ষে চলে যেতে নেয়। পেছন থেকে আবরার বলে ওঠে, ইশারাকে গিফট দিয়ে তারপর যাও। আমি গিফট কিনিনি, তোর হাজব্যান্ড কিনেছে। আদ্রিতা মুখ বাঁকিয়ে আবরারের হাতের গিফট বক্স নেয় এবং ইশারার কক্ষের দিকে এগোয়। আবরার 2টো ছেলের হাত থেকে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় করে। তারপর দরজা আটকে সেও এগোয় সিয়ামের কক্ষের দিকে। আমান, আহাদ, ইভান 3জনই সিয়ামের পা ধরে ঝুলে আছে। কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাইছে। ইশারা কানে হেডফোন গুজে ফোন দেখছে। এদের কথা শোনা মানেই বিপদ, কি থেকে কি বলবে আল্লাহ মালুম। ভাই, তোরা ইউটিউব থেকে রেসিপি দেখ, আমাকে ক্ষমা কর। আমান বলে, না, জল জ্যান্ত ভাই থাকতে ইউটিউব কেন দেখব? তুই ভাই শুরু কর, প্রথমে কি করতে হয়। তখনই আবরার আর আদ্রিতা চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে? আহাদ হেসে বলে, মা, সিয়াম রেসিপি বলছে না। কিসের রেসিপি? আমান বলে, লেবুর রসের। আদ্রিতা বুঝতে না পারলেও আবরার বুঝে যায়। সে গম্ভীর স্বরে বলে, তোরা কি ভালো হবি না? ইভান বলে, পরশুদিন ভালো হব। আবরার সেদিকে কান না দিয়ে ইশারার সামনে গিফট বক্স নামায়। তারপর বলে, আই এম সো হ্যাপি, কংগ্রাচুলেশনস। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলে, খুশি হলে মানুষ হাসে, জানেন না বোধ হয়। ইশারা নিজের ভাই বাবাকে প্রেগনেন্সির খবরটা জানায় এবং তারা সুইজারল্যান্ড আসবে ইশারাকে দেখতে। এই নিউজটা জানার পর থেকে আবরারের মাথা গরম। সে কিছুতেই আদ্রিতার সাথে আসিফ আদনানের দেখা হতে দেবে না এবং ব্যাপারটা কাউকে জানতেও দেবে না। কিছু মুহূর্তের মধ্যেই চিন্তাভাবনা করে ফেলে এই সুযোগে মালদ্বীপ থেকে ঘুরে আসা যাক। আসিফ আদনান বাংলাদেশে ফিরলে তবেই তারা আবার সুইজারল্যান্ড ব্যাক করবে। প্ল্যানিং অনুযায়ী 2টো টিকিট বুক করে ফেলে। এই তো সন্ধ্যে 7টার ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। নিজের শোরুম থেকে কিছু ড্রেসও সিলেক্ট করে ফেলে আদ্রিতার জন্য। সিয়াম গোল গোল নয়নে আবরারকে দেখছে। ব্যাডা মনে মনে কিছু একটা পাকাচ্ছে, বেশ বুঝতে পারছে।
আসিফ আদনান আসবে আর আবরার তাসনিন চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে? কখনোই না। তিশা কিচেনের দায়িত্ব নিয়েছে, সকলের জন্য বাংলাদেশি স্টাইলে বিরিয়ানি রান্না করছে। এটা নিয়েও বেশ চিন্তিত ছিলাম। আমান শালার বউ কি আজকে বিরিয়ানিতে বিষ টিস মিশিয়ে সবাইকে এক চাপা মেরে দেবে? দিতেও পারে। পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে নারী জাতি, তাদের হাঁটু ভর্তি দুষ্টু বুদ্ধি। কবি শ্যামান্দ্রনাথ বহু আগেই একখানা কবিতা লিখে ফেলেছে, নারীর ফেমে পরে ভাই করিও না ভুল, বিবাহের পরে বুঝবে মজা, কেঁদেও পাবে না কুল। কেন যে আমান বিশ্বাস করলো? অবশ্য করবে নাই বা কেন, সিয়াম তো এই কবিতা আগে শোনায়নি ওকে। তবে যাই হোক, এখন থেকে সাবধানে থাকতে হবে, সেই সাথে বাকিদেরকেও সাবধান করে দিতে হবে। এসব ভাবনার মাঝে সিয়াম খেয়াল করে আবরার নেই। এই তো এখানেই বসেছিল, কোথায় চলে গেল? এখন আবার একে খুঁজতে হবে, নজরে নজরে রাখতে হবে। তিশার রান্না করা বিরিয়ানির পাতিল থেকে কিছুটা বিরিয়ানি লুকিয়ে নিয়ে যায় সিয়াম। বাড়ির সামনে একটা বিড়াল বসেছিল। সামনের বাড়িতে থাকে বিড়ালটা, প্রায় প্রায় এখানে আসে। সিয়ামের বিরিয়ানিটুকু বিড়ালের সামনে দেয়। বিড়ালটা খুশি মনে বিরিয়ানি খেতে থাকে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, এটা খাওয়ার পরেও বিড়ালটা বেঁচে আছে, মরেনি। তার মানে বিষ মেশায়নি। যাক, খারাপ হলেও ভালো আছে মেয়েটা। আদ্রিতা সকলের সাথে বসে গল্প করছে। গল্পের মূল আকর্ষণ হলো ইশারা এবং তার অনাগত বাচ্চা। কি নাম রাখা হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার মতো দেখতে হবে, ইত্যাদি নানা রকমেরই আলোচনা। এই আলোচনায় সামিল হয়েছে তিশাও। সে অবশ্য কিছু বলছে না, তবে চুপচাপ সকলের আলোচনা শুনছে। আমান, সিয়াম, ইভান, আহাদ চারজন একজন আরেকজনের ওপর হাত পা তুলে আজ শোয়া হয়ে আছে। তখনই সেখানে আবরার চলে আসে। তাকে দেখে সিয়াম বলে ওঠে, আর 1 ঘন্টা পরে আমার শালা সুইজারল্যান্ডে আসবে। আব্বা, তোর কোনো বক্তব্য আছে? আবরার শান্ত নজরে তাকায় সিয়ামের মুখপানে, জবাব দেয় না। আদ্রিতা বলে ওঠে, এ বাবা, আপনি এখনো বসে আছেন কেন ভাইয়া? তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবেন না? আমান বলে, চল আবরার, আমরা গিয়ে নিয়ে আসি। আবরার বলে, পাখি, রুমে চলো, তোমার সাথে কথা আছে। আমান, আহাদ, ইভান, সিয়াম একসাথে বলে ওঠে, কথার আরেক নাম কি রোম্যান্স? তোমার কি ফেম ফেম পাচ্ছে আব্বা? আদ্রিতা লজ্জা পেয়ে যায়। ইশারা এবং তিশা হেসে ফেলে। আবরার গম্ভীর স্বরে বলে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সিয়াম গান গেয়ে ওঠে, পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, ইংরেজি ভাষায় রুমে ডাকে চোখের ইশারায়। মা, গানটা ধরো, আমরা তাল মেলাচ্ছি। আদ্রিতা বড় বড় পা ফেলে এই কক্ষ থেকে চলে যায়। তার পেছন পেছন আবরারও চলে যায়। নিজেদের কক্ষে প্রবেশ করতেই আদ্রিতা রাগান্বিত স্বরে বলে, কি সমস্যা আপনার? আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আবরার ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোন এবং প্রয়োজনীয় জিনিস হাতে তুলতে থাকে। প্রশ্ন করো না, আমার সঙ্গে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ব্যাস, আর কোনো কথা নয়। আদ্রিতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। বাসায় যে জামাটা পরা ছিল সেটা পরেই ছুটতে থাকে আবরারের পিছু। গাড়ি করে যেতে থাকে ওরা। এয়ারপোর্টের কাছাকাছি আসতেই আদ্রিতা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছি আমরা, বলাই যাবে না? এবারে আবরার জবাব দেয়, মালদ্বীপ যাচ্ছি। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে। মানে, বাড়িতে পরা জামা পরে আমি মালদ্বীপ যাব? হ্যাঁ তো। আবরারের সহজ স্বাভাবিক জবাবে রাগ হয় আদ্রিতার। বিড়বিড় করে বলে, নিজে যাচ্ছে সাহেব সেজে, আমাকে নিয়ে যাচ্ছে পাগলের মতো, পাষাণ হাতি একটা। আবরার শুনতে পায় কথাগুলো। সে গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, সাহেব তো তোমারই, আর পাগলটাও আমারই। সে যে রূপেই থাকুক আমি সেই রূপেই ভালোবাসি, অ্যান্ড আমার কাছে সেই রূপেই অপ্সরা। আদ্রিতার কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতরে সুখ সুখ অনুভব করে। এক জীবনে এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? সুখী হতে আর কি লাগে? কিছুই না। আবরারের হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করে আদ্রিতা। পুলিশটা হেসে কথা বলতে থাকে লোকটার সাথে। কিছু সংখ্যক লোক ছবিও তুলতে যায়। আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, তার পিকচার যেন কোথাও দেখা না যায়। ব্যাস, আর কেউ পিক তোলার সাহস করে না। প্লেনে ভিআইপি সিটে বসে আছে দুজনে, আর কিছুক্ষণের মধ্যে প্লেন উড়াল দিবে। আদ্রিতার হাসি পায়। লোকটা জেলা সিট ঠেলায় তাকে মালদ্বীপ নিয়ে যাচ্ছে, ভালোই বুঝতে পারছে সে। হোয়াট হ্যাপেন? আদ্রিতাকে হাসতে দেখে আবরার বলে ওঠে। আদ্রিতা আবরারের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলে, আসিফ আদনান আসছে বলে জেলাসই নিয়ে যাচ্ছেন আমায়, সব বুঝতে পারি। আবরার ফোনে মনোযোগ দিয়ে বলে, সেখানে সমুদ্র আছে, ইচ্ছে হচ্ছে সমুদ্রের মধ্যে রোম্যান্স করব। আদ্রিতার মুখটা চুপসে যায়। বেয়াদব, অশ্লীল, খারাপ হাসি, তার সাথে কথা বলাই বেকার। মালদ্বীপ পানির রাজ্য, চারিদিকে শুধু পানি আর পানি। এয়ারপোর্ট থেকেও পানি দেখা যায়। প্লেন
প্লেন ল্যান্ড করতে আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে থাকে। নীল নীল পানি দেখতে কি সুন্দর লাগছে। কিছু মুহূর্তের মধ্যেই একটা হোটেলে চলে যায় তারা। আদ্রিতা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবরারের কাছে বায়না ধরে এখনই ঘুরতে নিয়ে যেতে হবে। আবরারও মানা করে না, নিজেও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। বিশাল একটা সমুদ্র, যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু স্বচ্ছ নীল পানি দেখা যাচ্ছে। একটা বোর্ডও রাখা আছে সেখানে। আবরার আদ্রিতাকে নিয়ে সেই বোর্ডে উঠে পড়ে। সমুদ্রের মাঝখানে চলে যায় তারা। সেখানে পানি নেই, দুই পাশে পানি, মাঝখানে খানিকটা জায়গা পানিহীন। সেখানেই নেমে পড়ে দুজন এবং আবরার বোট চালককে বলে, 2 ঘন্টা পরে এসে আমাদের নিয়ে যাইয়েন। ছেলেটা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে এবং তখনই বোট ঘুরিয়ে চলে যায়। আদ্রিতা ভুরু কুঁচকে বলে, আমরা দুজন এখানে কি করব? আবরার শার্টের হাতা গোটাতে গোটাতে জবাব দেয়, যেটা করলে বেবি হবে। অসহায়ের মতো আমান বসে আছে। মনটা তার বড্ড খারাপ। একটু আগেই তিশার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল কারণ ছিল সিয়ামের অনাগত সন্তান। আমানের বক্তব্য হচ্ছে 1 মাসের মধ্যে তারাও বেবি নিয়ে ফেলবে। সিয়ামকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। খালা এমনিতেই ভুলভাল কবিতা বলে মাথা খারাপ করে দেয়, এখন তো আরো বলবে। ইতিমধ্যেই কয়েকবার বলে ফেলেছে। যাদের নাই টুনটুনি তারা কি করে বুঝবে সুখ? বাবা হয়ে দেখিয়ে দিলাম, এখন ছোট হলো কিছু মানুষের মুখ। প্রমাণ হলো কার নাই পাখি, ভালো করে দেখুক তারা যদি থাকে আখি। আমানের দুঃখ বুঝলো না তিশা। সে উল্টে ঝগড়া সুরে বলে, বেবি নিবা, খাওয়াবা কি তাকে? 2 টাকা ইনকাম করতে পারো, থাকো তো আবরার তাসনিনের পা ধরে। মেজাজ চটে যায় আমানের। অশ্লীল ভাষায় কয়েকটা গালি দেয় তিশাকে। গায়েও হাত তুলতে গিয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে হাত নামিয়ে নেয় এবং তখন কক্ষ থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সিয়াম, আহাদ এবং ইভান বসে আছে চিন্তিত ভঙ্গিমায়, যেন বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গিয়েছে তাদের। আমান এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোদের, আপসেট কেন? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, আব্বা আমাদের ফাঁকি দিয়ে বোন আনার প্রসেসিং করতে চলে গেছে। ঠিকঠাক বুঝতে পারে না আমান, কপাল কুচকে পুনরায় শুধায়, বুঝলাম না, কোথায় গেছে আবরার? ইভান বলে, মালদ্বীপ। এখন মাঝ নদীতে আছে মাকে নিয়ে। ভাই, ওরা কি করছে ওখানে? সিয়াম কবিতার সুরে বলে, ছোটবেলায় খাইছিলাম সুজি, তাই এখন সবকিছুই বুঝি। আব্বা গেছে রোম্যান্স করতে খোলা আসমানের নিচে, আমরা কেন যেতে পারলাম না তাদের পিছে পিছে। আহাদ হামি তুলে বলে, খালা, তুই তোর বউয়ের সাথে যা করছিস আব্বাও তাই করবে, তাও কেন মানুষের প্রাইভেসি নষ্ট করার শখ? আমান কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। আসিফ, আদনান এবং সিয়ামের শ্বশুর মশাই চলে এসেছে। সিয়াম শুকনো ঢোক গিলে বলে, ভাই, তার মেয়ের সাথে উল্টাপাল্টা অশ্লীল কাম কইরা প্রেগনেন্ট কইরা দিছি, শ্বশুর কি আমায় পিটাবে? আমান বলে, হালা, পিটাবে না, এটা অশ্লীল নয়, এটাকে বলে ভালোবাসা। তুই যা, দরজা খোল, আমি সোফা টোফা ক্লিন করি। তারপর সিয়াম দরজা খুলতে যায় আর বাকি 3 জন সোফা ঠিকঠাক করে কিচেনে ঢোকে। ইশারা রান্না বান্না করেই রেখেছে, এখন শুধু সব গরম করতে হবে। মেয়েটা অসুস্থ, তাকে এত খাটানো যাবে না, তাই 3 জনই শসা, টমেটো, পেঁয়াজ কেটে সালাদ তৈরি করে এবং সব খাবার গরম করে ফেলে। তিশাকে ডাকলেও সে করে দিত, কিন্তু আমানের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তাকে ডাকলো না, আর কখনো ডাকবে না বলেও প্রতিজ্ঞা করেছে আমান। তখনই সিয়াম দৌড়ে কিচেনে ঢোকে, হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, আমার শ্বশুর কিপটা, হালা খালি হাতে আইছে, কয়টা মিষ্টিও আনে নাই। ইভান বলে, সকাল থেকে আশা করে বসে আছি মিষ্টি খাবার জন্য। আহাদ বলে, ওনারা মনে হয় মিষ্টির সব চিনে নাই, কোনো ব্যাপার না, আমি চিনিয়ে দিয়ে আসতাছি। বলতে বলতে কিচেন থেকে বের হয়, ওনাদের সামনে গিয়ে বসে। এই সিয়াম, দেখে যা, তোর শ্বশুর আর শালার পকেট খালি। চারিদিকে থই থই করছে নীল পানি, মাঝে মধ্যে বিশাল ঢেউ আসছে, ধবধবে সাদা বালি ঢেকে দিচ্ছে, আবার টুকিয়েও যাচ্ছে। বড্ড লোভনীয় লাগছে দেখতে। আদ্রিতা কিছু মুহূর্তে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের কলরব। বড্ড ভালো লাগছে তার। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধুই পানি, তারা ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আবরার ইতিমধ্যেই বালির ওপর বসে পড়েছে। সূর্যের আলো মুখে পড়ছে লোকটার, দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা শার্টখানার বুকের উপরে 3টে বোতাম খুলে রাখা, যার ফলে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদ্রিতা কিছু মুহূর্ত লোকটাকে পর্যবেক্ষণ করে মৃদু হাসে, তারপর এগিয়ে গিয়ে পানিতে পা ভেজায়। আবরারের মুখ পানে তাকিয়ে বলে, ভালোবাসা কি আবরার? হোয়াট ইজ লাভ? আবরার হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, লাভ ইজ পেইন। কিভাবে? তোমাকে যতবার ভালোবেসেছি ব্যথা পেয়েছো না? লজ্জায় কান গরম হয়ে ওঠে আদ্রিতার। সে শুকনো ঢোক গিলে পানি দেখায় মনোযোগ দেয় এবং বিড়বিড় করে বলে, খারাপ বেডা, মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কিভাবে হতে পারে? এতটুকু লজ্জা থাকা উচিত নয় কি?
আবরার শুনে ফেললো আদ্রিতার মনের কথা। সে বলে ওঠে, একদমই উচিত নয়। সায়ারা মুভি দেখলে না? সেম পানি সেম ভিউ, তুমি আমি, ব্যাস হয়ে গেল না? আদ্রিতার চোখের সামনে ভেসে ওঠে সায়ারা মুভির একটা দৃশ্য, যেখানে হিরো হিরোইন পানির মধ্যে ডুব দিয়ে রোম্যান্স করছে। এই বিয়াদব তেমন করবে নাকি? আদ্রিতা ডিরেক্ট মরে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতেই শুকনো ঢোক গেলে সে। আবরার এগিয়ে আসে তার দিকে, এক মুঠো সাদা বালি নিয়ে আদ্রিতার গালে লাগিয়ে দেয়। পরপরই কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বালি মাখানো গালে নিজের গাল ঠেকিয়ে ঘষা দেয়। কেঁপে ওঠে আদ্রিতা। খোঁচা খোঁচা দাড়িতে আঘাত লাগে গালে, নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে। সে কিছু বলার জন্য হাঁ করতেই আবরার ঠোঁট আঙুল দিয়ে থামায়। হাঙ্কি স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব, আই এম সো হাংরি। আর কিছু বলার সাহস নেই আদ্রিতার। তবে বড্ড জানতে ইচ্ছে করে, সমুদ্র দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায় কেন? কি কানেকশন দুজনের? তবে প্রশ্ন করা হয়ে ওঠে না, কারণ ততক্ষণে তার ওষ্ঠদয় ডুবে গিয়েছে আবরার তাসনিনের ওষ্ঠের ভাঁজে। নীল রঙের গাউনের চেন খুলে গেল শব্দ করে। সূর্যের আলো সরাসরি মুখে এসে লাগছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। পানির ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যায় দুজনকে। ভয়ার্থক আদ্রিতা এদিক ওদিক দৃষ্টি সরিয়ে দেখতে থাকে কোনো লঞ্চ বা নৌকো এদিকে আসছে কিনা। আবরা সেটা বুঝতে পারল। ওষ্ঠ ছেড়ে গলায় মুখ গুজে বলে, কেউ আসবে না। কারো সাহস নেই আবরার তাসনিনের প্রাইভেসি নষ্ট করার। রিল্যাক্স থাকো পাখি, আর আমায় অনুভব করো। বলতে বলতে হাজারখানা চুমুতে ভরিয়ে দিতে থাকে তার গলা। আরও একবার তাদের মিলনের সাক্ষী হয় সমুদ্র। সূর্য, আসমান, সমুদ্র ছাড়া কেউ জানল না তাদের মিলনের কাহিনী। আবরার তাসনিনের অত্যাচারে অতিষ্ঠ আদ্রিতা বাধা দেওয়ার চেষ্টা করে। কাতর স্বরে বলে, প্লিজ। আবরার দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে বলে, ডিস্টার্ব করে না পাখি। দিনগুলো খুব সুন্দরই কাটছে। আদ্রিতা আবরার মালদ্বীপ থেকে ঘুরে এসেছে সপ্তাহখানেক আগেই। সেখান থেকে ফিরে আবরার কাজে ডুবে গিয়েছে পুরোপুরি। যেন সেই আগের বদমেজাজ হাতি হয়ে গিয়েছে। দরজার সামনে নতুন করে লাগানো হয়েছে ডু নট ডিস্টার্ব সাইনবোর্ডটি। অবশ্য আদ্রিতা এবং সিয়াম সাইনবোর্ড উপেক্ষা করেই আবরারকে ডিস্টার্ব করতে হাজির হয়ে যায়। আজকে শনিবার। আতিয়া বেগম বাংলাদেশ থেকে ফিরে এসেছে গতকাল। একটা দিন মেয়ের সঙ্গে মেয়ে শ্বশুর বাড়িতে কাটিয়ে আজকে বাসায় ফিরেছে। মানুষের জীবনটা কত অদ্ভুত। এই আতিয়া বেগম আগে চাইতো ছেলে মেয়ের সঙ্গে থাকতে, তাদের দেখার জন্য মনটা ছটফট করত। কিন্তু এখন আর ইট পাথরের এই শহর তার ভালো লাগে না। কাঁচা মাটির গন্ধের সন্ধান খুঁজতে থাকে সবখানে। তার মনে হয় ছেলে মেয়ের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলা একটা জীবন বাংলাদেশে কাটিয়ে দিলেই ভালো হয়। এই আরাম আয়েশের থেকে দেবর ভাসুরের সংসারে উটকো ঝামেলা হয়ে থাকাটাই ভালো। আদ্রিতা বুঝতে পারে মায়ের মন খারাপের গল্প। তার নিজেরও খারাপ লাগে। বাংলাদেশে যাওয়ার জন্য মনটা আনচান করে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করে। তবে সব মন খারাপ বিলীন করে দিয়েছে আবরারের মুখপানে চেয়ে। মানুষটা তার খুশির জন্য এত কিছু করে, সে দুঃখ পাবে এমন কাজ না করাই ভালো। আবরার তার কক্ষে সিয়াম, আমান, আহাদ এবং ইভানকে ডেকেছে। জরুরি কিছু কথা বলার আছে তাদের। আদ্রিতা আসতে চেয়েছিল তাদের সাথে। কি কথা বলে শোনার বড্ড ইচ্ছে তার, কিন্তু আবরারের ধমকের স্বর তাকে আসতে বারণ করে দিয়েছে। আপাতত মন খারাপ করে ইশারার কক্ষেই বসে আছে আদ্রিতা। তিশা উপস্থিত সেখানে। ইশারার জন্য ফলের জুস বানিয়ে নিয়ে এসেছে। মাঝে মধ্যে আদ্রিতার বেশ অবাক লাগে, তিশা মেয়েটা ভীষণ ভালো, খুবই দায়িত্বশীল, খুব সহজকে মানুষে ভালোবেসে ফেলে। আদ্রিতা ইশারা কারোর সঙ্গে মন খুলে কথা বলে না। ওই খুব প্রয়োজন হলে দু একটা কথা বলবে। অথচ নিজের খাওয়ার জন্য কিছু রান্না করলেও তিনজনের জন্য করবে। ওরা খেতে না বসলে নিজেও খাবে না। ওদের শরীর খারাপ লাগলে নিজে থেকে ওষুধ খাবার আগিয়ে দেবে। ইশারা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর সব দায়িত্ব যেন মেয়েটা নিজেই নিয়ে নিয়েছে। এই তো কয়েকদিন আগেই মাদার হরলিক্স সহ মাল্টা, ডালিম সহ ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধপত্র নিয়ে এসেছে। সকালে মাদার হরলিক্স গুলে দেবে, ডালিমের জুস বানিয়ে দেবে, মালটা কেটে দিবে। মানে সারাটা দিন সেই শুধু ইশারার ভালো লাগা খারাপ লাগা নিয়েই চিন্তা করবে। অথচ ইশারার সাথে কথা বলবে না। এটা নিয়ে অবশ্য আদ্রিতা এবং ইশারা আড়ালে গসিপ করতে ভোলে না। এটা খেয়ে নাও, খেতে মজা না হলেও বেশ উপকারী। ইশারা লক্ষ্মী বাচ্চার মতো মাথা নেড়ে গ্লাসটা হাতে নেয় এবং এক চুমুকে সবটা খেয়ে ফেলে। আদ্রিতা একটু আফসোসের সুরেই বলে, এমন এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য এখন দেখছি প্রেগনেন্ট হতে হবে। তিশা চলে যেতে যেতে বলে, তোমাকে আমি সবসময় কেয়ার করি, খেয়াল করো না, এটা তোমার দোষ। আই থিঙ্ক আমানের এখন বেবি দরকার। আবরারের মুখে এমন কথা শুনে চার বন্ধুই একটুখানি অবাক হয়। সিয়াম তো সঙ্গে সঙ্গে কবিতার সুরে বলে ওঠে, ভূতের মুখে রামের নাম শুনতে হলো ভাই, আমি সিয়াম অবাক হয়ে পদ্মা নদীতে পড়ে গেছি তাই। বাচ্চা নেওয়া সহজ কথা নয়, থাকতে হয় মেশিন। আমান ভাইয়ের পাখি নাই, নষ্ট হয়ে গেছে রেসিন।
সিয়ামের ভুলভাল কবিতায় সকলেই বিরক্ত লাগলো। আমান তো নাক কুচকে বলেই ওঠে, ভাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কথা হচ্ছে, তোর ফালতু কবিতা পাখির মধ্যে লুকায় রাখ। সিয়াম মুখ বাঁকায়। কোন একটা কবি ঠিকই বলেছে, এই শহরে প্রতিভার কোনো মূল্য নাই। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করলে মানুষ হিংসার ঠেলায় নিন্দা করে। ঠিক আছে, সিয়াম নিজের প্রতিভা পেটের মধ্যেই রেখে দিল, আর জীবনেও কবিতা বলবে না। প্রয়োজনে কবিতা পেটের মধ্যে জমতে জমতে পেট ফুলে ঢোল হয়ে যাবে, তবুও বলবে না। মুখে কস্টিউম লাগিয়ে দিল। আহাত বলে, আমাদের এখনই ভেবে নিতে হবে কেন? তিশা আমাদের পছন্দ করে না, তবুও এখানে রয়েছে, মানে আমাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এখন একটা বেবি আসলে সুন্দর করে সংসারে মন দেবে। আমি আর কিছু বলতে চাই না, কাজ করব, তোরা প্লিজ বের হ। গত 3 মাস হবে আদ্রিতা কোনো পিল খাচ্ছে না। বিষয়টা অবশ্য আবরার জানে না। ইশারা এখন 5 মাসের প্রেগনেন্ট। খানিকটা বেবি বাম বেরিয়ে গিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগে। মাতৃত্ব আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, একটু বেশিই সুন্দর। আদ্রিতাও মা হতে চায়, এই সুন্দর অনুভূতির সাথে পরিচিত হতে চায়। একটা ছোট্ট প্রাণকে দুনিয়াতে আনতে চায়, যে মায়া মিশিয়ে তাকে মা বলে ডাকবে, তার বুকের মাঝে গুটি গুটি মেরে ঘুমোবে। কিন্তু দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছে আদ্রিতা। কোনো প্রোটেকশন নেয় না, তবু কেন সে প্রেগনেন্ট হচ্ছে না? কোনো সমস্যা রয়েছে কি তার? হয়তো রয়েছে। অতি দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। 2 দিনের জন্য থাইল্যান্ড গিয়েছে আবরার। সেখানেও তাদের কোম্পানির একটা শাখা খোলার প্ল্যানিং চলছে। সিয়াম, আমান, ইভান অফিসে গিয়েছে। তিশা ইশারাকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছে, আর আতিয়া বেগম ঘুমোচ্ছে। এটাই সুযোগ। এই সুযোগেই বাসা থেকে বেরিয়ে পড়ে আদ্রিতা। উদ্দেশ্য হাসপাতাল। এখানকার কোনো কিছুই ভালো করে চেনে না সে। যেখানে যাওয়ার প্রয়োজন পড়েছে আবরার সঙ্গে গিয়েছে। কোনো কিছু চিনে রাখার প্রয়োজন মনে করেনি। রাস্তার এক কোণা দিয়ে আনমনে হাঁটতে থাকে আদ্রিতা। জুরিক নদীর ছোট্ট ব্রিজটা পার হতেই একটা হাসপাতালের দেখা মেলে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে আদ্রিতার। ঢুকে পড়ে হাসপাতালের মধ্যে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, অনেকেই তাকে চিনতে পারে। আবরার তাসনিনের ওয়াইফ বলে ডাকতে থাকে, সালাম দেয়। কি প্রয়োজন এখানে এসেছে জিজ্ঞাসা করে। আদ্রিতা ঘাবড়ে যায়, কারো কথার উত্তর দিতে পারে না, মাথা নিচু করে আমতা আমতা করতে থাকে। একটা মেয়ে এমন পরিস্থিতি থেকে মুক্তি দেয় আদ্রিতাকে। সে একটা কেবিনে নিয়ে গিয়ে মিষ্টি স্বরে জানতে চায়, কিভাবে সাহায্য করতে পারি। আদ্রিতা একজন ডাক্তারের নিকট নিয়ে যেতে অনুরোধ করে। মেয়েটি নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। নিজের সমস্যা এবং সন্দেহের কথা ডাক্তারের সঙ্গে শেয়ার করে আদ্রিতা। ডাক্তার কিছু টেস্ট দেয়। এখনই এখান থেকে টেস্টগুলো করে নিতে পারবে। আদ্রিতা আর দেরি করে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবগুলো টেস্ট করে ফেলে। 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে করে ফোনটাও নিয়ে আসেনি, কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না। নিশ্চয়ই সকলে বেশ টেনশনে আছে। এই মুহূর্তে পুনরায় ডাক্তারের সামনে বসে আছে আদ্রিতা। গম্ভীর মুখে নাকের ডগায় চশমা ঝুলিয়ে গভীর মনোযোগে রিপোর্টগুলো দেখছে ডাক্তার। দীর্ঘ 20 মিনিট পর চিন্তিত আদ্রিতার মুখপানে তাকায় ডাক্তার এবং বলে, আপনি কোনোদিনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রতিটা নারীর স্বপ্ন একটা সন্তান। মা ডাক শোনার জন্য নারী সব দুঃখ সহ্য করে নিতে পারে। বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মা কখনোই পারে না। আদ্রিতা চেয়েছিল তার একটা বেবি হবে, আদরের সোহাগে বড় করবে তাকে। যে ভালোবাসাগুলো সে পায়নি, সেই সব ভালোবাসা তার বেবি পাবে। তার সুখের সংসারটা আনন্দে ভরে উঠবে। কিন্তু না, সেসব সবকিছুই হলো না। মা ডাক শোনার মতো সুন্দর কপাল তো নেই। এসব ভাবতে ভাবতেই রাস্তার এক কোণা দিয়ে হাঁটছিল আদ্রিতা। নয়নজোড়া ভেজা। বড্ড কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ভাগ্যকে দোষারোপ করতে। এমন জীবন না দিলেও পারত। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে দাঁড়ায়। চমকায় সে, 2 পা পিছিয়ে যায়। বাইকটা দেখেই চিনতে পেরেছে এটা আবরার তাসনিন। হাসপাতালে যাওয়ার ঘটনা জেনে যাবে, তারপর আদ্রিতাকে বকা দেবে। ভাবতেই কলিজা কেঁপে ওঠে। আবরার মাথা থেকে হেলমেট খোলে, শান্ত নয়নে তাকায় আদ্রিতার মুখপানে এবং বলে, গেট অন দ্য বাইক। আদ্রিতা ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে উঠে পড়ে বাইকে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। মাথা রাখে পিঠের উপর। আবরার বাইক চালানো শুরু করে। আজকের রাস্তাঘাট বড্ড ফাঁকা। গাড়ি তো দূর, কোনো মানুষজনেরও দেখা নেই। মিষ্টি রোদ উঠেছে। রোদের আজ গায়ে লাগছে না। হালকা বাতাসে আদ্রিতার চুলগুলো উঠছে। ভালোই লাগছে। আবরার, আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আবরার শুনেছে, তবে জবাব দেয়নি। কিছু মুহূর্তের মধ্যে তারা পৌঁছে যায় আবরার হাউসে। আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবরার বাইক গ্যারেজে রেখে আসে। তখনই আদ্রিতার নজর পড়ে অ্যানির কবরের দিকে। সেখানে অ্যানির মতোই একটা ছোট্ট বেড়াল শুয়ে আছে। কেমন মায়া মায়া নয়নে তাকিয়ে আছে তার দিকে। আদ্রিতা এগিয়ে যায়, কোলে তুলে নেয় বিড়াল ছানাটিকে।
ঠোঁট দাবিয়ে চুমু খায় তার নরম শরীরে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আবরারের কথায় পেছনে ঘুরে তাকায় আদ্রিতা। বিড়াল ছানাটিকে দেখিয়ে বলে, দেখুন ও কত কিউট, একদম আমাদের অ্যানির মতো। আমি ওকে আমার সাথে রাখতে চাই। আবরারের বোধহয় ভালো লাগলো না কথাখানা। সে গম্ভীর স্বরে বলে, কোনো দরকার নেই, রেখে এসো ওকে। আদ্রিতা জেদ দেখিয়ে বলে, একদমই না, ও আমার সাথেই থাকবে। বলেই বিড়ালখানাটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে যায়। তিশা ড্রয়িং রুমেই বসেছিল। বিড়াল তার বড়ই পছন্দের। আদ্রিতার হাতে থাকা পার্সিয়ান বিড়াল দেখে সে বড্ড খুশি হয়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে ছানাটিকে কোলে নিতে, কিন্তু নিজের স্বভাব সুলভ কারণে সে সেটা করতে পারে না। নিজের স্থানেই বসে থাকে। আদ্রিতা এগিয়ে এসে তিশার কোলে বিড়ালটিকে দেয় এবং বলে, ওকে একটু খাবার খাইয়ে দাও কেমন, আমি ফ্রেশ হয়ে আসছি। তিশা হ্যাঁ না কিছুই বলে না। আদ্রিতা নিজ কক্ষে চলে যায়। আবরার আগেই চলে এসেছে। তোমাকে কিছু বলতে চাই আমি। আদ্রিতা আবরারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমিও কিছু বলতে চাই। আমি আগে বলবো। বলুন। আবরার আদ্রিতার হাত ধরে তাকে খাটের ওপর বসায়, নিজে ফ্লোরে বসে পড়ে। আদ্রিতার কোলে মাথা রেখে বলে, আমাদের বেবি চাই না এখন আর আমার। তুমি আমি দিব্যি একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারবো, এটা নিয়ে প্যানিক হইও না। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, আমার চাই, একটা বেবি লাগবেই। আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু এখন চাইছি। একটা বেবি এনে দিন আমায়, যেভাবে পারেন সেখান থেকে পারেন। আবরার হতাশ হয়, কেন বুঝতে পারছো না? আপনি কেন বুঝতে পারছেন না? লাগবেই আমার বেবি, আর আমি জানি আমার আবরার ঠিক পারবে। ভরসার হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে। আবরার দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবো, যাও খাবার রেডি করো। আদ্রিতা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আবরার আঁখি পল্লব বন্ধ করে ফেলে। জীবনে প্রথমবার অসহায় লাগছে তার। মনে হচ্ছে সে ব্যর্থ, কিছুই করতে পারে না। দিনগুলো ভালোই যাচ্ছে। ইশারা এখন 9 মাসের প্রেগনেন্ট। পেট অনেকটা উঁচু হয়েছে। এই পেট নিয়ে হাঁটাচলা করাই কষ্টকর। তিশা পুরোপুরি ইশারার দায়িত্ব নিয়ে নিয়েছে। যখন যা লাগবে সে এনে দিবে। একটু হাঁটাচলাও করতে দেয় না। তবে সিয়াম তাকে রেহাই দেয়নি, জ্বালানোর একটা পথও ছাড়ে না। এই যে আজকে ইশারার মতো করেই বড় একখানা বালিশ বেঁধেছে পেটে, তারপর কোমরে হাত দিয়ে হাঁটছে। প্রথমে যায় ইভান, আহাদ আর আমানের কাছে। তারা অফিসের কাজ করছিল। সিয়াম সেখানে নিয়ে বলে, ফুলে গেছে পেট আমার, ভালোবাসা খেয়ে তোমার, আহাকে দিলে বাস, হয়ে গেল আমার সর্বনাশ। আমার নিজের জুতো খুলে সিয়ামের দিকে ফিক্কা মারতে গেলেই সিয়াম দৌড়ে রুমে চলে যায়। আদ্রিতা এবং তিশা ইশারাকে দুষ খাওয়াচ্ছিল। তখনই সিয়াম এসে বলে, মা দেখো, ইশারা আমায় প্রেগনেন্ট করে দিছে। এত বড় পেট নিয়ে আমি কোথায় যাব? আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। ইশারা বালিশ ফিক্কা মারে, তিশাও হাসে। সিয়াম আবার বলে, অসহায় আমার হলো কি, বাচ্চা হলে নাম রাখবো পুকি। আদ্রিতা বলে, ভাইয়া একদম মজা করবেন না। আমি মজা করছি না, বোঝার চেষ্টা করছি এত বড় পেট নিয়ে কেমনে হাঁটাচলা করতে হয়, কেমনে নাচতে হবে। আচ্ছা আমি একটু নেচে দেখাই। বলেই নাচতে থাকে সিয়াম। তিশা শব্দ করে হাসে, ইশারাও হাসতে থাকে। হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে যায়। মুহূর্তেই ইশারার চোখ মুখ লাল হয়ে ওঠে, চিৎকার করে কাঁদতে থাকে। আবরার, আমান, আহাদ, ইভান সবাই দৌড়ে আসে। সিয়ামও ভরকায়, কি করে ফেললো সে। সময় নষ্ট না করে তখনই ইশারাকে ধরাধরি করে গাড়িতে তোলা হয় এবং গাড়ি চলতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। সকলেই চলে যায়, শুধু বাড়িতে থাকে আদ্রিতা এবং তিশা। আদ্রিতার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। সে কি ভয় পাচ্ছে? বুঝতে পারে না। শুধু এটুকুই বুঝতে পারে আর 1 মিনিটও সে দাঁড়িয়ে থাকতে পারবে না। ভাবনার মাঝেই দু চোখে অন্ধকার দেখতে শুরু করে এবং সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। তৃষা ভরকায়, আদ্রিতার মাথা নিজের কোলের ওপর নিয়ে ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে তখনই কল করে আবরারের নাম্বারে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে বলে ওঠে, আদ্রিতা সেন্সলেস হয়ে গিয়েছে, আপনি জলদি আসুন। পুত্র সন্তানের জননী হয়েছে ইশারা। গোলুমোলু ধপধপে ফর্সা একটা সুন্দর বেবি, যাকে দেখে নার্স ডাক্তাররাও মাশাল্লাহ বলে উঠেছে কয়েকবার। আমান বাবু দুনিয়াতে আসার খবর জেনেই আজান দিয়েছে। আহাত ছুটেছে মিষ্টি আনতে। গোটা হাসপাতালের সবাইকে মিষ্টি মুখ করাবে। ইশারার বাবা ভাইকেও কল করে জানানো হয়েছে, বাবুর পিক পাঠানো হয়েছে। নার্স যখন বাবুটাকে পরিষ্কার করে সাদা তোয়ালে মুড়িয়ে কেবিনের বাইরে নিয়ে এলো, তখন প্রথমেই কোলে নিয়েছে আবরার। নার্সের হাতে ধরিয়ে দিয়েছে মোটা অঙ্কের কিছু টাকা। ছোট্ট ছানাটাকে সে যখন কোলে তুলে নিচ্ছিল, তার হাত দুটো থরথর করে কাঁপছিল। বুকের ভেতরে প্রশান্তির হাওয়া বয়ে চলেছিল। এ যেন একটা ছোট্ট চাঁদ। শুকনো অধর চেপে চুমু খেয়েছে চাঁদের কপালে। আতিয়া বেগমের ব্যস্ততা কমছেই না, অনবরত ডাক্তার নার্সদের সাথে তর্ক করেই চলেছে। মূলত ছোট্ট বাচ্চাদের সরিষার তেল দিয়ে ম্যাসেজ করে দিতে হয়, উনি সেটাই করতে চাইছে।
কিন্তু ডাক্তার নার্স কিছুতেই এটা করতে দেবে না, সেটা নিয়েই তর্ক বিতর্ক। তিশা ইশারার পাশে ছায়ার মতো বসে আছে। সদ্য সিজার হয়েছে, কিছু লাগবে কিনা, ব্যথা পাচ্ছে কিনা এইসব তো তারই দেখতে হবে। সিয়াম এক কোনায় ঘাপটি মেরে বসে আছে। আসলেই স্বপ্ন দেখছে নাকি বাস্তব, এটাই বোঝার চেষ্টা করছে সে। বাচ্চার মুখটাও এখনো দেখেনি। আমান, আহাদ, ইভান সবাইকে মিষ্টি খাইয়ে আবার বেরিয়েছে। খালি হাতে বাবুর মুখ দেখবে না, তাই গিফট কিনতে গিয়েছে। আবরার বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনের দিকে পা বাড়াতে গিয়েও যায় না। পাশ ফিরে চিন্তিত সিয়ামের মুখপানে তাকায় এবং বাবুকে নিয়ে ওর কাছে আসে। গম্ভীর স্বরে বলে, রাজপুত্রকে কোলে নে সিয়াম। ধ্যান ভাঙল যেন সিয়ামের। সে মাথা তুলে প্রথমেই তাকায় আবরারের মুখপানে, তারপর বাবুর পানে। ভাই, আমার মতো একটা ভণ্ড কবির ছেলে এত কিউট কেমনে হইল? ডাক্তাররা মনে হয় ভুল করে অন্য বেবি আমাদের দিছে। আবরার ভয়ানক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে। ব্যাস, মুহূর্তে সে শুকনো ঢোক গিলে এবং বাবুকে কোলে নেয়। ভাই রে ভাই, এ যেন সত্যি একটা চাঁদ। সিয়াম চিল্লিয়ে উঠে বলে, এ আবরার, ওকে আমার থেকে নে, কোলে নিতে পারবো না আমি। আবরার তাড়াহুড়ো করে সিয়ামের থেকে বাবুকে নিয়ে নেয় এবং বলে, হোয়াটস রং উইথ ইউ? সিয়াম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, ওর থেকে দূরে দূরে থাকবো ভাই, আমার মতো ভণ্ড হলে মুশকিল, তুই বরং তোর কাছে রাখিস সব সময়। আবরার সিয়ামের মাথায় চাটি দিয়ে বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনে ঢোকে। সিয়াম মুচকি হাসে। তার ইচ্ছে করছিল বাবুটাকে কিছুক্ষণ কোলে রাখার, তুলতুলো গালে চুমুকে দেওয়ার, ইশারার পাশে বাবুকে শুইয়ে দিয়ে তাদেরকে ক্যামেরাবন্দি করার। আবরারের ইচ্ছে করছিল বাবুকে নিয়ে আদ্রিতার কাছে যাওয়ার, তাই নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে আবরারের ইচ্ছেটা পূরণ করলো সিয়াম। কেন করবে না? আবরারের জন্য যে সে জান দিতেও প্রস্তুত, আর এইটুকু ত্যাগ করতে পারবে না? সিয়াম গুটি গুটি পায়ে ইশারার কেবিনে প্রবেশ করে। দেখতে পায় আতিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তিশা পানি খাইয়ে দিচ্ছে। তখন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দৌড়ে বাসায় পৌঁছেছিল আবরার এবং আদ্রিতাকেও হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে জানায় আদ্রিতাও মা হতে চলেছে, 2 সপ্তাহের প্রেগনেন্ট। সকলের খুশি যেন দ্বিগুণ বেড়ে যায়। শুধু হাসি ফোটে না আবরারের ঠোঁটের কোণে। সে বেশ চিন্তিত। আদ্রিতা নিজেও জেনেছে তার প্রেগনেন্সির খবর, খুশি হয়েছে, তবে প্রকাশ করছে না। আবরারের মুখে হাসি দেখল না, এটাই তাকে চিন্তিত করে তুলছে সারাক্ষণ। কারো পায়ের আওয়াজে পাশ ফিরে তাকায় আদ্রিতা। দেখতে পায় আবরার আসছে। তার কোলে সাদা তোয়ালে মোড়ানো একটা ছানা। মানে রাজপুত্র দুনিয়াতে চলে এসেছে। আদ্রিতা উঠে বসার চেষ্টা করে, আবরার সঙ্গে সঙ্গে ধমকে বলে ওঠে, আমি তো তোমার কাছেই আসছি না, তো চান্ত্রিকার মতো লাফালাফি করছো কেন? গাল ফুলিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ে আদ্রিতা। আবরার ছোট্ট পাখিটাকে তার পাশে শুইয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কয়েকখানা ফটো তুলে নেয় এবং বিড়বিড় করে আওড়ায়, মাশাল্লাহ, 2টো ফুল একসাথে। আদ্রিতা কিছু মুহূর্ত তাকিয়ে থাকে বেবিটার মুখপানে, তারপর বলে ওঠে, কিছুদিন পর আমাদেরও এমন একটা বেবি আসবে আবরার, আপনি কি খুশি না? আদ্রিতার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবুটা কেঁদে ওঠে। বোধহয় তার খিদে পেয়েছে, পাবে না? কখন থেকে এর কোলে ওর কোলে ঘুরু ঘুরু করছে। আবরার আদ্রিতার কথার জবাব না দিয়ে বাবুটাকে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আমান, আহাদ, ইভান ততক্ষণে চলে এসেছে। আমান এনেছে গোল্ডের চামচ এবং বাটি। তার অনুরোধ, তাদের রাজপুত্রকে এই বাটি থেকেই খাওয়ানো হবে। আহাদ বাবুর জন্য গোল্ডের চেইন এনেছে, আর ইভান ইশারার জন্য ব্রেসলেট এনেছে। বাবুকে খাওয়ানোর জন্য ইশারার কোলে দেওয়া হয়। তখনই 3 বন্ধু হুড়মুড় করে কেবিনে ঢোকে। আতিয়া বেগম গোল্ডের বাটি সুন্দর করে ধুয়ে মুছে এনেছে। ইভান বাবুর কপালে চুমু এঁকে দিয়ে ইশারার ডান হাতখানা ধরে, কবজিতে ব্রেসলেট বেঁধে দিতে দিতে বলে, থ্যাংক ইউ ইশারা, আমাদের এত সুন্দর একটা চাঁদ গিফট করার জন্য। চোখে পানি চলে আসে ইশারার। এতটা ভালোবাসা তার জন্য বরাদ্দ ছিল? সিয়ামকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া একদম সঠিক ছিল। আমার নিজের হাতে বাবুর মুখে 1 চামচ দুধ দেয় এবং খুশিতে লাফিয়ে ওঠে। আবরার এক কোনায় দাঁড়িয়ে আছে। তিশা বলে, ভাইয়া, আপনি গিফট ছাড়াই বাবুকে দেখলেন, কিছুই দেবেন না ওকে? আমান কড়া দৃষ্টিতে তাকায় তিশার মুখপানে, মানে চুপ করতে বলছে। আবরার জবাব দেয়, আমার ভাগের যতটুকু প্রপার্টি রয়েছে তার 50% শাম্বাকে দিয়ে দিয়েছি। রাজপুত্রকে খালি হাতে দেখব, এটা হয়? সিয়াম এবং ইশারা অবাক হয়। কিছুদিন আগেই আবরারের প্রপার্টি 5 ভাগ করেছে। সিঙ্গাপুরে 5টা শোরুম 5 জনের, সুইজারল্যান্ডের 10টা শোরুম এক একজনের 2টো করে, বাংলাদেশ সহ নেদারল্যান্ড, বিশ্বের যে কয়টা রাষ্ট্রে তাদের বিজনেস রয়েছে সবই সমান সমান ভাগ করা হয়েছে। এখন আবার নিজের ভাগ থেকে 50% তার ছেলেকে দিল। সকলের থমথমে মুখশ্রী দেখে আতিয়া বেগম বলে ওঠে, বাহ, নামটাও রেখে ফেলেছিস, শাম্বা, খুব সুন্দর নাম। আবরার আবার বলে, ইস্তিয়াক আবরাম শাম্বা। ইশারা, তোমার পছন্দ না হলে চেঞ্জ।
ইশারা আবরারের কথা শেষ করতে না দিয়েই বলে ওঠে, খুব পছন্দ হয়েছে ভাইয়া, আমার বাবুর নাম এটাই থাকবে। গাল ফুলিয়ে ফেলে তিশা, বলে, আমি আর আদ্রিতা কি দোষ করলাম? আমাদের নামের সাথে কেন মিলল না? সিয়াম বলে, এ তো ভারী অন্যায়, কেন মিলল না? যুদ্ধ ঘোষণা করো তিশা, আমি পেছনে আছি, সুযোগ বুঝে দৌড়ে পালাবো। সকলেই হেসে ওঠে। আবরার সিয়ামকে বলে, তুই গিয়ে ওদের পাশে বস, একটা পিকচার তুলে দেই। আমান জোর করে সিয়ামকে বসিয়ে দেয় ইশারার পাশে থাকা টুলে। পিকচার তুলে দেয়। তারপর সবাই মিলে দাঁড়ায় পিকচার তুলবে। তখনই তিশা বলে, 1 মিনিট, আমি আদ্রিতাকে নিয়ে আসি। অহনা একটুটা নয় মোটেও, তবুও কেন জানি আজকে তার হিংসে হচ্ছে। কোনো মতেই সে মানতে পারছে না আবরার তাসনিন তার ভাই, একই মায়ের পেট থেকে তাদের জন্ম। তার ছেলের জন্মের পর আবরার তাকে হাসপাতালে দেখতেও যায়নি, এমনকি বাসায় ফেরার পরেও একটুও বলে নেয়নি। অথচ সিয়ামের ছেলেটার জন্য নিজের জান দিতেও প্রস্তুত। বোনের সাথে বন্ধুর তুলনা, বন্ধুই বড় হয়ে গেল। আঁকি বলল ভিজে ওঠে অহনার। তার 2 বছরের ছেলে আহিল গোটা বাড়িতে হাঁটাহাঁটি করছে, তাকে থামানোর সাহস কারো নেই। একবার কিচেনে গিয়ে এটা ফেলে দিচ্ছে, তো আবার ড্রয়িং রুমে টি টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিচ্ছে। আদ্রিতা অবশ্য বাচ্চাটির এসব কর্মকাণ্ডে সাপোর্ট করছে, নিজেও যেন বাচ্চা হয়ে উঠেছে। আহিলের সঙ্গে তাল মিলিয়ে খেলছে, কখনো কখনো হাসিতে ফেটে পড়ছে। আতিয়া বেগম কিচেনে ঢুকে পড়েছে, সকলের জন্য রান্না করতে হবে। অহনা, আবরারের গম্ভীর কণ্ঠস্বরে চমকে ওঠে অহনা। তাড়াহুড়ো করে চোখ মুছছে, পেছনে ঘুরে তাকায়, একটু হাসার চেষ্টা করে বলে, জি ভাইয়া, কিছু বলবে? আবরার দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অনেকেই আছে, মা আছে, হাজবেন্ড আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু সিয়াম, আমান, আহাদ, ইভান, ওদের আমি ছাড়া কেউ নেই। তুই আমাকে ছাড়া থাকতে পারিস, কিন্তু ওরা পারে না। আমার খারাপ সময় তুই ছিলি না, ওরা ছিল। এখনো আমার বিপদে তুই থাকবি না, কিন্তু ওরা থাকবে। তাই ওদের নিয়ে হিংসে করবি না। ওরা ছাড়া আবরার তাসনিন শূন্য। আই থিঙ্ক বুঝতে পেরেছিস। নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে চলে যায় আবরার। অহনার বুকের ভেতরটা কাঁপছে। এই প্রথম সে রিয়েলাইজ করলো আসলেই ভাইয়ের খারাপ সময় সে ছিল না। একই শহরে থাকতো, কিন্তু কখনোই ভাইয়ের খোঁজ নেওয়া হয়নি। রক্তের সম্পর্কে থেকে আত্মার সম্পর্ক বেশি গভীর। ইশারাকে তার কক্ষে শুইয়ে দিয়েছে তিশা, এখন ওর জন্য খাবার বানাচ্ছে। সিয়াম, ইভান এবং আহাদ একটু বেরিয়েছে। আহাদের একটা মেয়েকে ভালো লেগেছে। হাসপাতাল থেকে ফেরার পথে পার্কে দেখেছে মেয়েটিকে, এবং কথা কানা ভুলবশত সিয়ামের কাছে শেয়ার করেছে। এখন আর 1 সেকেন্ডও টিকতে দিচ্ছে না সে। মেয়েটাকে দেখবে, বিয়ের প্রপোজাল দিবে, তারপরে ক্ষান্ত হবে। সিয়ামের জেদের কাছে হার মানে আহাদ এবং ইভান। তারা ছুটে চলেছে সেই পার্কের উদ্দেশ্যে। পথিমধ্যেই দেখা হয়ে যায় আমানের সঙ্গে, সেও সঙ্গে যাচ্ছে। ভাগ্য ভালো ছিল বোধহয়, তাই মেয়েটাকে পেয়ে যায়। পার্কের এক কোনায় থাকা বেঞ্চে বসে আছে। মনটা বোধহয় খুব খারাপ। কেমন উদাসীন ভঙ্গিমায় আসমান পানে তাকিয়ে আছে। আমান শার্টের কলার ঠিক করতে করতে এগিয়ে যায়। মেয়েটার পাশে বসতে বসতে বলে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তা আপনার নাম কি? মেয়েটা বাঁকা নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে আমানের মুখপানে। তারপর বলে, আপনি আবরার তাসনিনের বন্ধু না? আর তিশার বর না? আমান ভরকায়, এখনই আবার তিশা আর আবরারকে বলে দিবেন নাকি? শুকনো ঢোক গিলে মুহূর্তেই মেয়েটির পা জড়িয়ে ধরে আমান। আহাদ এবং ইভানও দৌড়ে এসে আমানের পেছনে বসে। মেয়েটি ভরকায়। ওরা কান্নার শব্দে বলে ওঠে, ওরে আমার মা, তুমিই আমার খালা, লাগলে আপা বলেও ডাকতে পারি। তবুও এই খবর আমার বউ আর বন্ধুরে বলিয়েন না। ওরা আমাকে বাড়ি ছাড়া করবে, পিস পিস করে কেটে জুরিক নদীতে ভাসিয়ে দেবে। সিয়াম বলে ওঠে, দাঁড়ান, আপনাকে কবিতার ভাষায় বোঝাই ব্যাপারটা। খাবে আমার মায়ের, কাটবে ওর গলা, আমরা সাথে ছিলাম বলে যাবে আমাদের কল্লা। সকালে মরতে চাই না, কতদিন হলো গরুর মাংস খাই না, আজকে বাড়িতে গিয়ে খাবো আমি কলা। তুমি কাউকে বলিস না, ওরে আমার মনা। আমানের কান্না থেমে যায় সিয়ামের কবিতা শুনে। মেয়েটাও স্তব্ধ। সে বাংলাদেশেই বড় হয়েছে, এমন উদ্ভট কবিতা কখনোই শোনেনি। আহাদ বলে ওঠে, ভাই, তুই পাকিস্তান থেকে খাওয়াস্থানে কেমনে গেলি? মেয়েটি নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, আপনারা শুরুটা করলেন কি? আমি কাউকে কিছু বলবো না, আপনারা উঠুন। তবুও ওরা ওঠে না। ইভান বলে, এই আহাদ হালা আপনারা দেখে ফিদা হয়ে গেছে, বিয়ে করতে চাইছে না। এই সিয়াম, এটা কি কবিতার ভাষায় শোনাতো? সিয়াম কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, যদি তুমি থাকো রাজি, ডাকবো আমরা কাজী। গরুর মাংস দিয়ে ভাত। বাকিটা শেষ করার আগে আমান ঠাস করে একটা থাপ্পড় মারে সিয়ামের মাথায়। বলে, আরেকবার গরুর মাংস বললে কুত্তার মাংস খাওয়াবো তোকে। সিয়াম মাথায় হাত ডলতে ডলতে বলে, হালা, তোর মেশিন নষ্ট হয়ে যাবে দেখিস। নিরীহ আমি কতদিন হলো গরুর মাংস খাই না।
ওরা সকলেই দৌড়ে পালিয়ে যায় ওই স্থান থেকে। এই হালা আজকে গরুর মাংস মাংস বলে জানটা খেয়ে দিবে সকলের। মেয়েটা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল এটা? ইশারা সাব্বাকে ঠিকঠাক কোলে নিতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে ঘা এখনো শুকোয়নি, আর দ্বিতীয় কারণ জীবনে প্রথমবার সে বাচ্চা কোলে নিচ্ছে, একটু তো সমস্যা হবেই। তিশা এবং আদ্রিতা খুব হেল্প করে ইশারাকে। এই তো কিছুক্ষণ আগে তিশা বাচ্চাকে গোসল করালো, তারপর ইশারা খাইয়ে দিল। এখন আদ্রিতা তাকে নিজের কক্ষে নিয়ে চলে এসেছে। আবরার ল্যাপটপে কিছু কাজ করছিল। সাম্বাকে দেখে ল্যাপটপ বন্ধ করে হাত বাড়িয়ে দেয়। আদ্রিতাও বাচ্চাকে আবরারের কোলে দিয়ে নিজেও পাশে বসে। কিছু মুহূর্ত দুজনের মুখপানে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আবরার, ডাক্তার বলেছিল আমাদের বেবি হবে না, তাহলে কি করে হলো? আবরার জবাব দেয় না। আদ্রিতা বুঝতে পারে সাহেবকে মেরে ফেললেও এই প্রশ্নের জবাব দেবে না, কেননা ইতিমধ্যেই প্রায় 500 বার একই প্রশ্ন করে ফেলেছে সে। একবারও লাট সাহেব মুখ খোলেনি, যেন দাঁতে পোকা বসেছে। তাই মুখ বাঁকিয়ে লোকটার কাঁধে মাথা রাখে। আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবো? এবারে মুখ খোলে আবরার। সাম্বার কপালে চুমুক দিয়ে বলে, আহিরা তাসনিন। আদ্রিতা কপাল কুঁচকে বলে, ছেলেও তো হতে পারে। হবে না, সাম্বা বাবার পার্টনার হয়ে কিউট একটা মেয়ে আসবে, আর তাকে আমি সাম্বার সাথে বিয়ে দিব। আদ্রিতা হেসে বলে, হ্যাঁ, বড় হয়ে সাম্বা আহিরাকে ফেলে অন্য দেশে চলে যাবে। আমার মতো আমার মেয়েটাও দুঃখ পাবে। পৃথিবীর যে প্রান্তেই যাবে আহিরার বাবা সেকেন্ডেই তাকে ধরে নিয়ে আসবে। আমার মেয়ে ছাড়া সাম্বার আর কোনো অপশন থাকবে না। পিচ্ছিটা কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে আবরারও হাসে। লুক, আহিরার কথা শুনে কত হ্যাপি সে। আদ্রিতা মুখ বাঁকায়। এই বাচ্চা তার গোমরা মুখ চাচ্চুর মতো হবে কিনা কে জানে। হলে তো মুশকিল। একটা হাতে সামলাতে আদ্রিতার জান যাচ্ছে, আর একটা হাতে সামলাতে তার মেয়ের জান যাবে। পাখি, যাও পানি খেয়ে এসো। কিন্তু আমার তো তেষ্টা পাইনি। তাও খেতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর পানি খেতেই হবে। জলদি যাও। বড় ভাগ্য করে পেয়েছিলাম আপনাকে। যতটা দুঃখ দিয়েছিলেন তার থেকেও দ্বিগুণ বেশি সুখ দিয়েছেন। দুঃখ কাকে বলে আর বুঝতেই দিলেন না। আবরার অফিসে যাবে বলে রেডি হচ্ছে, তাই বাঁধতে বাঁধতে আদ্রিতার মুখপানে এক পলক তাকায়। আগের চেয়ে বেশ মোটা হয়েছে, গাল দুটো টমেটোর মতো গোল হয়ে গেছে। ঢোলা ঢালা ম্যাক্সি পরে থাকে সারাক্ষণ, গলা কুচকুচে কালো হয়ে গিয়েছে। আবরার ডাক্তার দেখিয়েছে এটার জন্য, তবে তো কোনো ফল পাওয়া যায়নি। আতিয়া বেগমের মতে মেয়ে বাবু হলে মেয়েদের গলা কালো হয়। আদ্রিতা এখন একটুতেই হাঁপিয়ে ওঠে, হাঁটাচলা করতেই পারে না। বেচারি তিশা প্রচণ্ড কষ্ট করে। সাম্বার দেখাশোনা, পাশাপাশি আদ্রিতার কখন কি লাগবে সবটাই নজরে রাখে। আবরার, কথা বলছেন না কেন? আবরার আদ্রিতার সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। উঁচু উদরে ওষ্ঠ ছুঁয়ে বলে, আসছি আমি, সাবধানে থাকবে। আদ্রিতা কপাল কুঁচকে বলে, যেতেই হবে কেন? ইম্পর্টেন্ট মিটিং আছে, দ্রুত চলে আসবো। তারপর ওর কপালে ওষ্ঠ ছুঁয়ে আবরার চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। বাবা মারা গেছে আমায় কেন বলেননি? পা থেমে যায় আবরারের। পেছন ঘুরে তাকায় আদ্রিতার মুখপানে। কি ভেবেছিলেন আমি দুঃখ পাবো? থাকো পাখি, এসে সব শুনবো। চলে যায় আবরার। আদ্রিতা মুখ বাঁকায়। লাট সাহেব একটা। তবে হ্যাঁ, মানতেই হবে লোকটা অন্যরকম। এই যে প্রেগনেন্সির পর থেকে আদ্রিতার শরীর ভালো থাকে না, মাঝরাতে খিদে পায়, হাত পা ব্যথা করে, বমি পায়। মানুষটা বড্ড ধৈর্য নিয়ে সবটা সহ্য করে নেয়। সাম্বা এখন হামাগুড়ি দেওয়া শিখেছে। হুড় হুড় করে এখান থেকে ওখানে চলে যায়। আহিল কথা বলতে পারে। আহাদ এবং ইভান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আদ্রিতার ডেলিভারির পরে ধুমধাম অনুষ্ঠান করে তাদের বাড়িতে তোলা হবে। তবে সিয়াম এখনো বদলায়নি। এই যে এই মুহূর্তে ড্রয়িং রুম থেকে সিয়ামের কবিতার সুর ভেসে আসছে। আদ্রিতা হেসে সেদিকে এগিয়ে যায়। তিশা এবং ইশারা সাম্বাকে খাওয়াচ্ছে। সিয়াম সোফায় পা তুলে বসে বলছে, ছেলে আমার হইছে বড়, ওহে তিশা ইশারা, তোমরা এবার সরো। 2 দিন পরে করাবো বিয়া, বাড়িতে আনবো একটা ময়না টিয়া। দুজন মিলে বাঁধবে সুখের ঘর, তোমরা তখন হয়ে যাবা পর। আদ্রিতা বলে ওঠে, ভাইয়া, ছেলেকে অন্য জায়গায় বিয়ে করানোর কথা চিন্তাও করবেন না। সাম্বা আমার মেয়ের জামাই হবে। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা তুমি আমার। তোমার বর মা ডাকতে বলেছিল, সেসব ভুলিনি। মায়ের মেয়ে আমার বোন হয়। আমি জীবনেও আপনাকে ছেলের নজরে দেখিনি, আপনি আমার ভাই ছিলেন। তোমার পাগলা ঘোড়াকে বলবা আমাকে দিয়ে মা ডাকানোর জন্য যেন সরি বলে, তারপরেই বিয়ের কথা আগাবো। আদ্রিতা সঙ্গে সঙ্গে কল করে আবরারের নাম্বারে। সঙ্গে সঙ্গে কল রিসিভ হয়। কি হয়েছে পাখি, ঠিক আছো তুমি? আবরার বড়ই চিন্তিত স্বরে শুধায়, আমি ঠিক নেই। সিয়াম ভাই বলছে আপনি সরি না বললে ছেলে বিয়ে দেবে না, আপনি দ্রুত সরি বলুন। আবরার ফোঁস করে শ্বাস টানে, তারপর বলে, কল লাউডে দাও।
আদ্রিতা দেয়। সিয়াম কান খাড়া করে সরি শোনার জন্য। ওপাশ থেকে আবরার বলে ওঠে, সিয়াম, তোর কানের নিচে 3টে থাপ্পড় দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব। শালা চরিত্রহীন। আমার বোনকে দেখে ক্রাশ খেয়েছিলি, তা তো আবরার মা ডাকিয়েছিলাম। শালা, তোর চোখে তো মা বোন নেই, মেয়ে দেখলেই নয়না ছলাৎ ছলাৎ করতো। ইশারা কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। বেচারা শুকনো ঢোক গিলে আদ্রিতার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। তিশা আর আদ্রিতা মুখ চেপে হাসতে থাকে। ছোট্ট শ্যামবাও বাবার মুখপানে তাকিয়ে আছে, যেন বলছে, সত্যিই তুমি ছলাৎ ছলাৎ করো নাকি? ইশারা বলে ওঠে, এই খারাপ বেটার সংসার আমি করবই না, চলে যাব বাবার বাড়ি। সিয়াম কাঁদো কাঁদো স্বরে বলে, আমানের পাখির কসম, তোমাকে দেখার পর আর কোনো মেয়ের দিকেই তাকায়নি। সেসবে রাগ কমলো না ইশারার। সে চলে যায় তার কক্ষে, দরজা বন্ধ করতেও ভোলে না। রাত 12:08। সকলেই ঘুমিয়ে পড়েছে। আবরার কিচেনে কেক বানাতে ব্যস্ত, কারণ এখন আদ্রিতার কেক খেতে মন চাইছে। কিছু মুহূর্ত আগেই সে বাসায় ফিরেছে। জামা কাপড় পাল্টানোর আগেই আদ্রিতা বলে উঠল, কেক খেতে মন চায়। ব্যাস 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তখনই কেক বানানোর কাজে লেগে পড়েছে সে। অবশ্য তাকে সাহায্য করছে আদ্রিতা, পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আবরার বারবার বলছে, তুমি বসো গিয়ে। কিন্তু সেসব শোনার মতো মেয়ে সে নয়, সে এখানেই থাকবে। ওভেনে কেক দেওয়ার পরে আদ্রিতা বলে, একবার ভালোবাসি বলুন তো ফট করে। কতদিন হলো শব্দটা শুনি না। আবরার সত্যি সঙ্গে সঙ্গে বলে, ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। আদ্রিতা হাসে, 2 হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে এখন আমাকে কোলে তুলে রুমে দিয়ে আসুন। আবরার কোলে তুলে নেয়। তখনই চিৎকার করে ওঠে আদ্রিতা। বহুদিন পরে বাংলাদেশের মাটিতে পা রাখল ইমা বেগম। আহা, কত শত স্মৃতি জমে আছে। নিজ জন্মভূমি বাংলাদেশের বাতাসেও এক প্রকার প্রশান্তি পাওয়া যায়। কিন্তু ইমা বেগম শান্তি পাচ্ছে না। তার ছেলে মেয়েদের চোখের সামনে না দেখা অবধি কোনোভাবেই শান্তি পাবে না। হ্যাঁ, আবরারই তাকে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছে, এবং যে ডাক্তার তার ছেলে মেয়েদেরকে দত্তক নিয়েছিল তার ঠিকানাও দিয়েছে। ইমা এই মুহূর্তে সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। দরজার সামনে বিশাল বড় সাইজের তালা ঝুলছে। ধুলো জমে গিয়েছে বাড়ির উঠোনে। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন হবে বন্ধ পড়ে আছে বাড়িটা। তবে কি আবরার তাসনিন ভুল ঠিকানা দিল? বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে মানুষ খোঁজার চেষ্টা করে। দেখা যায় খানিকটা দূরে একটা চায়ের দোকান রয়েছে। ইমা সেদিকে যায়। বৃদ্ধ একটা লোক গভীর মনোযোগে চায়ের পানি গরম করছে। তাকে বলে ওঠে, চাচা, ওই বাড়ির মানুষ কোথায়? লোকটা ইমার মুখ পানে এক পলক তাকায়, তারপর জবাব দেয়, 3 মাস হবে তারা লন্ডন চলে গিয়েছে। ইমার হাত পা কাঁপতে থাকে। লন্ডন চলে গিয়েছে মানে কি? তার বাচ্চারা কোথায় তাহলে? তাদের কি সন্তান ছিল? ছিল না, 2টো বাচ্চা দত্তক নিয়েছে বছর 2 আগে। চাঁদের মতো সুন্দর বাচ্চা দুটো। তাদের সঙ্গে নিয়ে চলে গিয়েছে, আর কখনো বাংলাদেশে ফিরবে না। হতাশ ইমার 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। সব শেষ হয়ে গেল তার। স্বামী মরে গেল, সন্তানরা চলে গেল। অসহায় ইমা এখন কোথায় যাবে, কার কাছে থাকবে? এত বড় দুনিয়াতে তার আপন বলতে কেউ রইল না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চলে যায় সেখান থেকে। বাস ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 6 ঘন্টার ব্যবধানে পৌঁছে যায় কক্সবাজার। ফিরে আসে নিজ বাসস্থানে, বাবার বাড়ি। এখানেও কেউ নেই। বাবা মা মারা গিয়েছে। পড়ে আছে শুধু ছোট্ট একটা ভাঙা ঘর। এখান থেকেই শুরু হয়েছিল ইমার গল্প। এই ঘরেই এসেছিল আরিফ, জমি কেনার প্রস্তাব নিয়ে। ইমা খুবই বুদ্ধি করে ঢুকে পড়েছিল তার জীবনে। আরিফের সংসার ভেঙেছে, তাকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছে। টাকার পাহাড় গড়েছে, বিলাসিতা করেছে। শেষ মুহূর্তে শূন্য হাতেই ফিরতে হলো, কিছুই রইল না তার। ডাক্তাররা ভীষণ চেষ্টা করছে নর্মাল ডেলিভারি করার, কিন্তু সেটা কিছুতেই পসিবল হচ্ছে না। কিছু জটিলতার কারণে সিজার করতেই হবে। আবরার তাতে সায় জানিয়েছে। তবে আদ্রিতা ইঞ্জেকশন নিতে চাইছে না। বড় একটা ইঞ্জেকশন দেওয়া হবে তাকে। দেখেই চিৎকার করে কান্না শুরু করেছে। করিডোরে পায়চারি করতে থাকা আবরার দৌড়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন ঢোকে সিয়াম, আমান, আহাদ, ইভান বাইরেই রয়েছে। আবরারকে দেখেই আদ্রিতা জড়িয়ে ধরে আর বলে, আমি ইঞ্জেকশন নিতে চাই না, আর এই ডাক্তার ইঞ্জেকশন দিবেই। মেজাজ চটে যায় আবরারের। সে সিয়ামকে উদ্দেশ্য করে বলে, সব থেকে বড় সাইজের ইঞ্জেকশনটা এর মাথায় জায়গা মতো ঢুকিয়ে দে সিয়াম। বাধ্য সিয়াম তখনই একটা ইঞ্জেকশন হাতে নেয় এবং ডাক্তারের দিকে এগোতে থাকে। ডাক্তার শুকনো ঢোক গিলে বলে, ইঞ্জেকশন দিতেই হবে ওনাকে, না হলে সিজার করা পসিবল না, আর সিজার না করা অবধি ওনার ব্যথা কমবে না। আবরার বুঝলো। সে আদ্রিতাকে জড়িয়ে রেখেই ডাক্তারকে ইশারা করে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ডাক্তার অতি গোপনে ইঞ্জেকশন পুশ করে। আদ্রিতা বিড়বিড় করে বলে, ব্যথা পেলাম না আবরার। আপনি আমার সাথে থাকলে, আমাকে জড়িয়ে রাখলে মৃত্যুকেও ভয় পাবো না আমি। থাকুন না আবরার।
সেটাই হলো। সিয়াম বেরিয়ে গেল, আর আবরার আদ্রিতার হাত জড়িয়ে পাশেই থাকলো। কিছু মুহূর্ত পরেই মিষ্টি কান্নার স্বর কানে ভেসে আসে। সকলের অপেক্ষার সমাপ্তি। আবরার তাসনিনের প্রিন্সেস দুনিয়ায় চলে এসেছে। তখনই আসমান হয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা জমিনে গড়িয়ে পড়ে, যেন আবরারের কন্যাকে স্বাগতম জানাচ্ছে তারা। আদ্রিতার হুঁশ নেই, সে অবচেতন হয়ে পড়ে আছে। নার্স তোয়ালে দিয়ে মুড়িয়ে নেয় বাবুটাকে, তারপর আবরারের কোলে দেয়। অদ্ভুত এক অনুভূতি। শক্তপোক্ত আবরার তাসনিম কেঁপে ওঠে, তার আখি পল্লবে অশ্রুকণা জমে। ছানাটাকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলে, আমার কলিজা, আমার পাখি, আমার সুখ, তোমার আগমনে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। এই পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিব, আমি কথা দিলাম। তারপর বাবুকে নিয়ে কেবিন থেকে বের হয় আবরার। আতিয়া বেগম বাহিরেই অপেক্ষা করছিল। ছেলের কোলে বাবুটাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তার ছোট্ট আবরার বাবা হয়ে গেল। যে ছেলেটা তাকে কখনো মা বলে ডাকেনি, কোনোদিন ছেলের মুখটা দেখতে পারবে কিনা এটাই জানতো না তিনি। আর আজকে সেই ছেলের কোলে তার সন্তান। নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছেন না তিনি। আবরার এক হাতে বাচ্চাকে আঁকড়ে ধরে আর এক হাতে মাকে আগলে নেয়। কপালে চুমু খেয়ে বলে, ডোন্ট ক্রাই আম্মু, আমার মেয়ে কান্না দেখতে একদম পছন্দ করে না। আতিয়া বেগম আঁচল দিয়ে চোখ মুছে বাবুকে কোলে নেয়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে সুন্দর মুখপানে। এ যেন ছোট্ট বর্ষা। আদ্রিতার কোল জুড়ে তার মা ফিরে এসেছে। 3 দিন পরে আদ্রিতা এবং বাবুকে বাড়িতে নিয়ে আসা হয়। গোটা বাড়ি আনন্দে মেতে ওঠে। সিয়াম ফুল দিয়ে সাজাচ্ছে আর কবিতা বলছে। আগের দিন খাইছে বাঘে, আইসে নতুন বছর, আগে ছিলাম সিঙ্গেল আমি, এখন এক ছেলের বাপ, চাইলে আর যায় না পারা অন্য মেয়েরে দেখতে, বউ আমার জনমের খারাপ, চোখ জেদ নেবে তুলে। সাব্বা হামাগুড়ি দিয়ে সিয়ামের কাছে চলে আসে আর ঠাস করে থাপ্পড় মেরে দেয় সিয়ামের পিঠে। হয়েছে এক ছেলে, এখনই বাপের গায়ে হাত তুলে, বড় হলে যে কি করবে। আমান মার্কেটে যাচ্ছিল, সিয়ামের সামনে থেকে সাম্বাকে তুলে নিয়ে চলে যায় কোনো কথাবার্তা ছাড়াই। আদ্রিতাকে কোলে তুলে নিজ কক্ষে চলে আসে আবরার। তিশা বাবুকে নিয়ে পেছন পেছন আসে। ঘরটাও গোলাপ ফুলে সাজানো হয়েছে। আদ্রিতা চারিদিকে চোখ বুলিয়ে বলে, মনে হচ্ছে নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে। আবরার কিছু বলে না, ওকে বিছানায় বসিয়ে দেয়। তিশা বাবুকে আদ্রিতার কোলে দিয়ে বলে, খিদে পেয়েছে ওর, খাওয়াও, বলেই বেরিয়ে যায়। আদ্রিতা তো বাবুকে ঠিকঠাক কোলেই নিতে পারে না, খাওয়াবে কি করে। শেষমেশ আবরার সাহায্য করে। আবরার জীবনটা কেমন পূর্ণতায় ছেয়ে গেল, তাই না? কি ছিলাম আর কি হয়ে গেল। আবরার আদ্রিতার কপালে চুমু খেয়ে বলে, আগেও তোমাতে আসক্ত ছিলাম, এখনো তোমাতেই আসক্ত আছি, ইন ফিউচারও থাকবো। বিশ্বের সেরা বিজনেস এবং সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা লিস্ট করা হলো। সেখানে 3 নম্বরে আবরার তাসনিনের নামটা উল্লেখ রয়েছে। আজকে থেকে 18 বছর আগে মাত্র 10,000 টাকা মূলধন নিয়ে শুরু করেছিলেন বিজনেস। সুইজারল্যান্ডের জুরিক নদীর পাশে ছোট্ট একটা দোকান নিয়ে তাতে একখানা সেলাই মেশিন উঠিয়েছিলেন। সিয়াম ভালো সেলাই করতে পারে। 5 গজ কাপড় দিয়ে একখানা ফ্রক ডিজাইন কেটে দেয় আবরার এবং তা সেলাই করে সিয়াম। তখনকার সুইজারল্যান্ডের জনপ্রিয় সিঙ্গার অ্যালান মেহতাব সেই ফ্রকখানা পরে স্টেজ শোতে পারফরমেন্স করেছিলেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি আবরার আর সিয়ামকে। পরবর্তীতে অ্যালাইনার সকল ড্রেসের ডিজাইন আবরার করেছে। তারপর জনপ্রিয় নায়িকা ক্যাথিও তাদের ড্রেস পরতে শুরু করলো। বছর খানিকের মধ্যে আবরার তাসনিন নামটি ছড়িয়ে পড়ল গোটা সুইজারল্যান্ডে। জুরিক নদীর পাশে থাকা ছোট্ট দোকানটি বাদ দিয়ে শহরে বড় শপিং মলের 2য় তলায় একটা শোরুম দিল। পরিচয় হলো আমান, আহাদ এবং ইভানের সাথে। 5 বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেল। আবরার নিজের সাফল্যের গল্প শোনায় আদ্রিতা, ইশারা এবং তিশাকে। ছোট্ট শাম্ভাও হাঁ করে তাকিয়ে আছে আবরারের মুখপানে। সিয়াম ঘুমিয়ে পড়েছে। ছেলে তার প্রচণ্ড বিচ্ছু, সারা রাত জেগে থাকবে, একটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবে না। ছেলের সাথে সাথে তাকেও জেগে থাকতে হয়, কি আর করার। ইশারা নাক ডেকে ঘুমোবে। ভূমিকম্প হয়ে গেলেও তার ঘুম ভাঙানো যাবে না। আমান, আহাদ, ইভান ইমোশনাল হয়ে আবরারের কথা শুনছিল। আতিয়া বেগমের কোলে ছোট্ট আহিরা তাকে যত্ন সহকারে তেল মালিশ করে দিচ্ছে। তিশা বলে, ভাইয়া, আপনার এই সিদ্ধান্ত মানতে পারছি না। তাসিন ফ্যাশন হাউস সুন্দর নাম, কেন নাম পরিবর্তন করে AS ফ্যাশন হাউস দিতে চাইছেন? আবরার কিছু বলবে তার আগেই একটা বিকট বায়ু দূষণের শব্দ ভেসে আসে। সিয়াম হকচকিয়ে কে কে বলে উঠে পড়ে। আবরার সাম্বার নাক চেপে ধরে উঠে চলে যায়। আতিয়া বেগমও তাড়াহুড়ো করে আহিরাকে নিয়ে কক্ষের পানে ছোটে। আমান কটমট নয়নে আহাদের পানে তাকিয়ে বলে, বায়ু দূষণ করার আর সময় পেলি না? আহাদ কাচুমাচু স্বরে বলে, আমি বললাম বায়ুকে তুই এখন দুষ্ট হইস না, কিন্তু পাছা তো শুনল না। আদ্রিতা, ইশারা, তিশা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। সিয়াম হতাশ স্বরে বলে, জীবন আমার ছন্ন ছাড়া, পড়েছি ভাই পাগলের পাল্লায়, কারণেই হুঁশ জ্ঞান, সবাই যেন কচু গাছের ব্যাং।
রাতে ঘুমাতে পারি না বউয়ের জ্বালায়, দিনে বন্ধুরা পাত দিয়ে পালায়। তিশা ফিক করে হেসে ওঠে। এই একটা বাড়ি যেখানে এক সেকেন্ডও মুড অফ করে থাকার কায়দা নেই। বাদরের দল হাসিয়ে মারবেই। ইভান বলে ওঠে, ভাই আমরা বড় লোক, অন্য মানুষেরা হয়তো ভাবে আমরা বায়ু দূষণ করি না, আর করলেও ফুলের সুবাস বের হয়, কিন্তু ওরা তো জানে না। বলতে বলতেই হো হো করে হেসে ওঠে। আমার নিউজ ফিড থেকে একটা পোস্ট বের করে আদ্রিতার দিকে তাক করে বলে, দেখো একটা মেয়ে পোস্ট করেছে, আহাদ ভাই কি পটি করে, আমি কি সেখানে কমেন্ট করব? হতাশা আহাদ দীর্ঘশ্বাস ফেলে। আবরার সিয়াম আমান বিয়ে করেছে বলে মেয়েরা এখন তাকে আর ইভানকে একটু দাম দেয়, ক্রাশ ট্রাশ খায়। কিন্তু শালারা যা শুরু করেছে, মেয়েরা বাঁশ খেয়ে দৌড়ে পালাবে মনে হচ্ছে। আহিরার বয়স 5 দিন। প্রথম দিন আবরার একটুখানি কোলে নিয়েছিল, তারপর আর কোলে নেওয়ার সাহস হয়নি। এইটুকু তুলতুলে একটা পাখি আবরারের শক্তপোক্ত হাতের স্পর্শে যদি ব্যথা পায়, সেই ভয়েই মূলত কোলে নেয় না। আজকে বাড়িতে ডাক্তারকে ধরে আনা হয়েছে, আদ্রিতা সেলাই খোলা হবে। আতিয়া বেগম বড়ই চিন্তিত। মেয়েটা এমনিতেই নাজুক, আজকে কি অবস্থা করবে আল্লাহ জানে। তিশা গরম পানি করে আনে। ইশারা ছেলেকে নিয়ে বাগানে চলে গিয়েছে, কেননা বড্ড জ্বালাচ্ছে ছেলেটা। আমান আহাদ ইভান অফিসে গিয়েছে। আবরার এবং সিয়াম স্টাডি রুমে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। ড্রয়িং রুমে ডাক্তার বসেছে। আদ্রিতা ভয় ভয় তার সামনে এসে বসে এবং রিনরিনি নিয়ে বলে, আমাকে বেশি ব্যথা দিয়েন না, একটু সময় নিয়ে ধীরে ধীরে। ডাক্তার পুরোটা শোনে না, সেলাই কেটে সুতো ধরে জোরে টান দেয়। ব্যথায় সারা শরীর অবশ হয়ে আসে, শব্দ করে কেঁপে ওঠে। আবরার ল্যাপটপ ফেলে দৌড়ে ড্রয়িং রুমে আসে। ডাক্তার এখনো সুতো টানছে। আবরার এসে ডাক্তারের নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে ডাক্তার। মুহূর্তেই নাক ফেটে রক্ত গড়াতে শুরু করে। আদ্রিতা ঠোঁট উল্টে আবরারের দিকে তাকায়। উনি ব্যথা দিচ্ছিল। আবরার আদ্রিতাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। সিয়ামকে আদেশের স্বরে বলে, এই বাস্টারটাকে থাপড়াইয়া বাসা থেকে বের কর। ডাক্তার ফুঁসতে ফুঁসতে বলে, আবরার তাসনিন, আপনাকে আমি দেখে নিব। আবরার ভ্রুকুচকে তাকায় ডাক্তারের পানে। মানে হলো আর 1 মিনিট এখানে থাকলে ডাক্তারকে খুন করে দিব। সিয়াম ডাক্তারকে নিয়ে চলে যায়। আবরার আদ্রিতাকে শান্ত করে নিজেই সেলাই খুলে দিতে উদ্যত হয়। তিশা এবং আতিয়া বেগম চলে এসেছে। তিশা বলে, ভাইয়া আপনি পারবেন? দেখি বলে খুব যত্ন সহকারে সেলাই খুলে দেয়। নিজের পরিচিত ডাক্তারকে কল করে জেনে নেয় কি ঔষধ লাগিয়ে দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ লাগিয়ে দেয় এবং আদ্রিতার 2 গালে হাত রেখে বলে, আমাদের আর বেবি লাগবে না, আমার পাখিরা তো কষ্ট আর সহ্য করতে পারছি না। আদ্রিতা আবরারের বুকে মাথা রেখে বলে, এই যে সব ব্যথা ভানিশ হয়ে গেল। আবরার আপনি শুধু আমায় ভালোবাসুন, আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করে নিতে পারবো। বিছানায় ঘুমিয়ে আছে আদ্রিতা এবং আহি। দুজনেই 2 হাত ওপরের দিকে তুলে হাঁ করে ঘুমোচ্ছে। আবরার সব কাজ শেষ করে কক্ষে এসে এমন সুন্দর দৃশ্য দেখে। আপনা আপনি তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে, এই যে আমার সমস্ত সুখ এই কক্ষে পরম শান্তিতে ঘুমোচ্ছে। ইয়া আল্লাহ তাদের সবসময় ভালো রাখুন। ওদের সব আঘাত কষ্ট আমায় দিয়ে আমার ভাগে সব সুখটুকু ওদের দিয়েন। বলতে বলতেই বিছানায় গিয়ে ওঠে। প্রথমে আহির কপালে চুমু খেয়ে তারপর আদ্রিতার অধরে ছোট্ট করে চুমু খায়। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো। অনেকদিন ভদ্র হয়ে থাকা আবরারের অভদ্র হতে ইচ্ছে করছে। আরো কিছু চুমু দিতে মন চাইছে। কখনোই মনের অবাধ্য হয়নি আবরার, তাই আজকেও আর অবাধ্য হলো না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সমাপ্ত হলো আমাদের সকলের প্রিয় উপন্যাস তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। দীর্ঘদিন এভাবেই আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন গপ্পবাসরকে। নিত্য নতুন গল্প সবার আগে শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো সময়। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ।